সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1110তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো রংপুরের ছেলে হাসিবুর রহমানের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সন্তান কাঁধে নিয়ে 6 বৎসর ধরে খুঁজছে নিজের বউকে। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক গরিব ছেলের, এক মধ্যবিত্ত ফ্যামিলির করুণ বাস্তব জীবনের গল্প। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই গল্পটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং শুনতে শুনতে কখন যে আপনার চোখ থেকে জল বেরিয়ে বালিশ ভিজে যাবে আপনি বুঝতেই পারবেন না। হৃদয় বিদারক এক করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই হাসিবুর রহমানের জীবনের এই বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হাসিবুর রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি পেটের দায়ে, পেটের চুক্তিতে আমার বাবা মানুষের জমিতে কাজ করত। মানে আমার এটুকুনি মনে আছে, একটা সময় যখন আমার আব্বার কাজ হতো না, লোক আমার আব্বাকে পেট চুক্তি কাজ নিয়ে যাইত। মানে সারাদিন খাওয়াইতো, 3 বেলা খাবার দিত এবং আমাদের জন্য কিছু খাবার প্যাকেট করে দিত। এই নিয়ে আমার বাবা সারাদিন কাজ করতো, কোনো টাকা দেওয়া হতো না। এরকম দিনও আমার বাবার কাটে। এবং আমি দেখি যে একইভাবে আমার বড় ভাইয়া যখন বড় হয়, আমার বড় ভাইও মোটামুটি আমার আব্বার সাথে ওই মানুষের মাঠে ঘাটে কাজ করে। আমি একটু ভিন্ন ধর্মীর ছেলে ছিলাম। মানে আমি নিজেকে সবসময় কেমন যেন একটু পরিপাটি করে রাখতাম। যদিও আমি রংপুরের প্রত্যন্ত এলাকার খুবই গরিব একটা ফ্যামিলির সন্তান, এরপরেও আমার মনে আছে ওই সময় ছিঁড়া ফ্যান, মানে ছিঁড়া যে ফ্যানগুলা, জিন্স প্যান্ট, এগুলোর অনেক দাম হতো। আমি এতটাই শৌখিন ছিলাম যে আমার আব্বা যখন আমাকে প্যান্ট কিনে দিত, আমি বাড়িতে এনে এটাতে বিভিন্ন জায়গায় কেটে ফেলতাম। মানে ছোটো ছোটো করে কাটতাম যাতে বোঝা যায় যে এটি স্টাইল করা একটা প্যান্ট। এই জন্য আমার বাবা, আমার বড় ভাই আমাকে অনেক বকাও দিত। এরকম একটু স্টাইলিস্ট একটা ছেলে আমি ছিলাম। ছোটোবেলা থেকে নিজেকে কেমন জানি একটু সাজুগুজু করে রাখতে আমি খুব পছন্দ করতাম। তো যেহেতু কৃষকের ছেলে, গরিবের ছেলে, আমার তো আর নায়ক ভাব করে চললে হবে না। পেটের দায়িত্ব আমাকে কাজ করতে হবে। একটা সময় ভাইয়া এবং বাবা দুজনে আমাকে কাজে নিতে শুরু করে। ওনাদের সাথে আমি তখন মাঠে কাজে যাইতাম। কিন্তু মাঠে কাজে গেলে একটা জিনিস আমি খেয়াল করে দেখতাম যে আমার স্কিন পুড়ে যাইতো, মানে আমার চেহারা নষ্ট হয়ে যেত। তা আব্বা আম্মা আমার বাবা, আমার ভাইয়া জোর করে আমাকে একটা পর্যায়ে মাঠে নিতে পারতো না। আমার বয়স তখন মোটামুটি প্রায় অনেকটাই হয়েছে। আর ছোটোবেলায় আমি আসলে পড়াশোনা করি নাই, মানে কোনোরকম নিজের নামটা লিখতে পারি, ওইটুকুই আমার শিক্ষাগত যোগ্যতা। তো এরপরে দেখা গেল যে ভাইয়া বাবা উভয়ই আমাকে খুবভাবে টানতেছে যে মাঠে যাওয়ার জন্য, কাজ করার জন্য। বাট আমার কথা হচ্ছে আমি মাঠে ঘাটে কাজ করব না, কারণ মাঠে কাজ করলে আমার চেহারা নষ্ট হয়ে যায়, রোদে আমার চামড়া পুড়ে যায়, আমি কাজ করব না। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার বড় ভাইয়া, তখন ধানই সিজন আসে, মানে ধান কাটার সময়। তো ধান কাটার সময় আমার বড় ভাইয়া তখন করে কি আপনার কুমিল্লা বা নোয়াখালীর ওই দিকে চলে যায় কাজের উদ্দেশ্যে, মানে কাজের সন্ধানে। তো বড় ভাইয়া চলে গেলে ওই সময় আমি বাড়িতে থাকি। তো আমি যেহেতু বাড়িতে থাকার কারণে আব্বা তখন আমাকে কাজের জন্য অনেক প্রেশার দেয়। যেহেতু ভাইয়া নাই, আগে তো ভাইয়া থাকতে অত একটা কাজ করা লাগতো না, ভাইয়া আব্বুর সাথে কাজে যেত, ভাইয়া কাজ করতো। তো এখন যেহেতু মনে করেন ভাইয়া চলে গেছে, দেন আব্বু তখন আমাকে খুব প্রেশার দেয়, কাজ করতে হবে, কাজ করিস না কেন, মানে কাজের জন্য এত পরিমাণে প্রেশার দেয় যে আমি আমার আব্বার প্রেশার নিতে না পেরে একটা পর্যায়ে আমি রাগ করে বাড়ি থেকে পালিয়ে যাই। তো রাগ করে বাড়ি থেকে পালিয়েছে, আমার হাতে কিন্তু তেমন কোনো টাকা পয়সা নাই, আমি টোটালি কোনো টাকা নাই। কোনো রকম আমি গাড়ি ভাড়া দিয়ে রংপুর শহর পর্যন্ত আসি। এবং রংপুর শহরে আসার পরে ভাবতেছিলাম যে কি করা যায়। এই শহরটা তো আমার জন্য সম্পূর্ণ অচেনা একটা শহর, যদিও এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু ওভাবে এই শহরে আমার কেউ পরিচিত লোকজন নাই। তো সারাটা রাত হচ্ছে আমি বাস স্ট্যান্ডে কাটাই দিলাম, বাস স্ট্যান্ডে শুয়েছিলাম। এবং সকাল হওয়ার পরে আমি আস্তে আস্তে করে হাঁটতেছিলাম যে কোনো একটা কাজ খুঁজে পাওয়া যায় কিনা। বাট আমি দেখতে শুনতে মোটামুটি ভালো ছিলাম, তো ভাবলাম যে কোনো একটা কাজের সন্ধান করা যায় কি না, যে কাজ করলে আমাকে রোদে পুড়তে হবে না, ধুলাবালিতে থাকতে হবে না, একটু পয় পরিষ্কারে কোনো একটা কাজ হোক, সে কাজের স্যালারি আমার ভাত, মানে আমাকে ভাত খাওয়াইলেই হবে, টাকা দিতে হবে না, এরকম কোনো কাজ পাইলেও আমি করার জন্য প্রস্তুত ছিলাম।
তো এমন করতে করতে দেখা গেল যে একটা পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম যে অনেকগুলো ছেলে মেয়ে মোটামুটি আমার মতো বয়সী, তারা গ্রুপ বেঁধে কোথায় জানি যাচ্ছে। সকালবেলা তখন ধরুন আপনার 6টা-7টার মতো বাজে। এখানে একটা ছেলের ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে ভাই কই যান, আপনারা কই যান? পরে বলে আমরা ফ্যাক্টরিতে যাই। কোন ফ্যাক্টরি? বলে সামনে একটা বিস্কুট ফ্যাক্টরি আছে, এটাতে আমরা চাকরি করি। তো এটা বলার পরে আমি তখন একটু কৌতূহলবশত ওদের সাথে যাচ্ছিলাম, মানে ওদের সাথে আমি ঢুকলাম। তো মানে সবাই ঢুকে যাচ্ছে, দারোয়ান দাঁড়ায় আছে, দারোয়ানে কিছু বললো না, আমিও সবার সাথে ঢুকে পড়লাম, মানে ফ্যাক্টরির ভিতরে ঢুকলাম। এবং ফ্যাক্টরির ভিতরে ঢোকার পরে ওরা তো যে যার মেশিনের কাছে চলে গেছে, মেশিনের কাছে গিয়ে কাজ করতেছে। আমি তখন মানে ফ্যাক্টরির ভিতরে হাঁটাহাঁটি করতেছি, কারণ আমার তো কেউ চিনে না এবং আমি তো এই ফ্যাক্টরির কেউই না। একটা পর্যায়ে এই জিনিসটা সিকিউরিটি খেয়াল করে ফেলছে, মানে সিকিউরিটি দেখছে যে আমি ভিতরে হাঁটাহাঁটি করতেছি, কোনো কাজ করি না। সিকিউরিটি তখন আমাকে ডাক দিয়ে বলতেছে যে ভাই আপনি কোন ফ্লোরে কাজ করেন? তো যখন বললো কোন ফ্লোরে কাজ করেন, আমি তখন কিছু বলতে পারি না, আমি ওনার মুখের দিকে তাকায় আসছি। পরে উনি বুঝে গেছে যে আমি সম্ভবত এখানে কাজ করি না, এখানে তো অনেক মেয়েরা কাজ করে, অনেক ছেলেরাও কাজ করে। ভাবতেছে হয়তো আমি কোনো মেয়েকে ইমপ্রেসিং করার জন্য বা কোনো মেয়েকে ডিস্টার্ব করার জন্য আমি মানে এরকমভাবে আসছি। পরে সে করলো কি, আমাকে ডাইকে আনছে। ডাইকে আনার পরে আমাকে মানে ওদের ফ্যাক্টরির সামনেই, ফ্যাক্টরির মানে ভিতরেই কোনার মধ্যে আমাকে ওইখানে মানে রশি খুঁজতেছে, আমাকে বাঁধবে। উনি বলতেছে আমি চুরি করার জন্য আসছি, মানে আমার হাত পা বেঁধে ফেলবে, এমন একটা অবস্থা। তো আল্লাহর কি হুকুম, এরকম করতে করতে ওই ফ্যাক্টরির সম্ভবত উপরস্থ কোনো কর্মকর্তা হবে, তিনি দৃশ্যটা দেখে যায়। দেখে দারোয়ানকে ডাকে, ডেকে বলে কি হয়েছে এখানে? দেন দারোয়ান বলতেছে যে স্যার ভিতরে ঢুকছে কোনো মেয়েরে বিরক্ত করার জন্য না চুরি করার জন্য জানি না, কিন্তু ওই ফ্যাক্টরির কেউ না। পরে ওই লোকটা মানে ভদ্রলোকটা মধ্যবয়স্ক ছিল, দেখতে শুনতে অনেকটা ভালোই, তিনি আমাকে ডাক দিয়ে বললো তোমার নাম কি? আমার নাম হাসিবুর রহমান। তা তোমার বাড়ি কই? পরে আমি আমার বাড়ির ঠিকানা বললাম, থানার নাম বললাম এবং গ্রামের নাম বললাম, ইউনিয়ন বললাম। তা বলে তুমি এখানে কোথায় আসছো? পরে আমি বললাম আমি যেটা সত্য সেটাই বলছি, আমি গতকালকে রাতে বাড়ি থেকে পালিয়ে আসছি। তো আমার আব্বা আম্মা আমাকে দিয়ে মানে মাঠে ঘাটে কাজ করে, আমার মাঠের কাজ ভালো লাগে না, এই জন্য আমি চলে আসছি। এবং সকালবেলা দেখলাম সবাই এইদিকে ঢুকতেছে, আমি সবার সাথে ঢুকে পড়লাম। তো আমি আসলে এখানকার কেউ না, বাট আমি কোনো মেয়েকে বিরক্ত করার জন্য আসি নাই, কোনো কিছু চুরির উদ্দেশ্যে আসি নাই। পরে আমাকে বলে ঠিক আছে, ওই দারোয়ানরে বললো যে তুমি ওরে অফিসে নিয়ে যাও, আমি আসতেছি। প্রায় 10 থেকে 15 মিনিট পরে উনি অফিসে আসলো, মানে দারোয়ান আমাকে অফিসে নিয়ে গেল এবং আসার পরে আমাকে বললো যে হাসিবুর তুমি কি এই ফ্যাক্টরিতে কাজ করবা, এমনি বললো। আমি তখন বললাম হ্যাঁ স্যার, যদি কাজ করার সুযোগ পাই তাহলে তো আমি কাজ করব, আমি তো কাজ করার উদ্দেশ্যে এখানে এসেছি। আমাকে তখন বললো যে ঠিক আছে, তাহলে তোমার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কাগজ দাও। তো জন্ম নিবন্ধন বা আইডি কার্ডের কাগজ এই দুইটার কোনোটাই আমার নাই, মানে এই দুইটার কোনোটাই আমার নাই। পরে আমার বলে যে তোমার যদি এগুলো না থাকে তাহলে তো আমরা তোমাকে কাজ দিতে পারবো না, তোমার তো একটা ডকুমেন্ট লাগবে, তুমি যেখানে কাজ করবা একটা ডকুমেন্টের ভিত্তিতে তো তোমাকে কাজ করতে হবে। এরকম করে কথা বলতে বলতে ওই যে স্যার আমার সাথে কথা বলে, তার পাশের চেয়ারে আরেকজন ভদ্রলোক বসে আছে। উনি হঠাৎ করে বলতেছে ওই তো ইকবালের এলাকায়, নিলে ইকবালের ডাক দিয়ে জিগান, মানে ইকবালকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন। তো ইকবালের এলাকায় বলার পরে তারপর আমাকে আবার থানার নাম জিজ্ঞেস করে, আমি থানার নাম বলি। তো আমাদের থানারই, মানে আমাদের থানা এবং ইভেন আমাদের ইউনিয়নের একটা ছেলে এখানে কাজ করে, নাম হচ্ছে ইকবাল, মানে এই ফ্যাক্টরিতে কাজ করে। তা দারোয়ানরে বললো যে ঠিক আছে ইকবালকে ডাক দিয়ে নিয়ে আসো। পরে ইকবাল নামের একটা ছেলেকে ডাক দিয়ে আনলো। ছেলেটা দেখতে শুনতে অনেকটা ফর্সা এবং লম্বা, খুবই সুন্দর, মানে আমার থেকেও আরও বেশি সুন্দর, অনেক কিউট চেহারা। অ্যান্ড আসার পরে আমারে বলতেছে যে আমাকে জিজ্ঞেস করে যে ইকবালকে জিজ্ঞেস করে যে ইকবাল এরে চিনো? তো উনি আমার দিকে তাকায় বলতেছে উনি আমার বয়সীও হবে। পরে বলে যে না আমি তো চিনি না। পরে আমারে বলে যে হাসিবুল তোমার ঠিকানা বলো। পরে আমি ফুল ঠিকানা বললাম। বলার পরে তখনই ওই ইকবাল বলে ভাইটা আমাকে বলে যে তুমি কি তোমাদের গ্রামের অমুককে চিনো, তমুককে চিনো, অনেকগুলো নাম বলে। এবং অবাক করা বিষয় হচ্ছে আমাদের গ্রামে ওনার বোনকে উনি বিয়ে দেয়, মানে আমাদের গ্রামে আমাদের এক ভাইয়ের কাছে ওনার বোনকে বিয়ে দেয় এই ঠিকানাতে। এবং আমি সব কিছু ওনাকে ডিটেলসে বলি, মানে সব কিছু বলার পরে তখন ওই অফিসারটা মানে স্যারটা ইকবাল ভাইকে বলতেছে যে তুমি কি চিনো? বলে হ্যাঁ স্যার চিনি, ওই আমার বোনের বাড়ির, আমার বোনের এলাকার। তো বলে ছেলে ভালো? বলে স্যার আমি জানিও আমার বোনের এলাকায়। বলো যদি এখানে কোনো মানে অঘটন ঘটে যায় ওর বাড়িঘরে তুমি যেতে পারবা? বলে হ্যাঁ স্যার আমি ওর বাড়িঘর সব কিছুই চিনি। তাহলে ঠিক আছে, তাহলে ওকে কাজে নিয়ে নাও। এবং ওই ইকবাল ভাইয়ের সাপোর্টে সেদিন আমার ওই বিস্কিট ফ্যাক্টরিতে চাকরি হয়। তো আমি তখন ওখানে চাকরি করতে শুরু করি। তো ওই ফ্যাক্টরির আমি তো কাউরে চিনি না, মানে কারোর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আমি শুধু ইকবাল ভাইরে চিনি এবং ওনার রেফারেন্সে আমার চাকরি হয়েছে। তো সন্ধ্যা হয়ে গেল, কাজ শেষ করলাম, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে কাজ শেষ হলো। তো মানে ফ্যাক্টরি থেকে বেরোচ্ছি, বের হতে হতে ইকবাল ভাই আমারে বলে যে হাসিব কই যাবেন, হাসিব ভাই কই যাবেন আমারে বলে। তা আমি বললাম ভাই আসলে যাওয়ার তো কোনো জায়গা নাই, আমি তো গতকালকে রাতে মানে বাস স্ট্যান্ডে ছিলাম, তো এখন আসলে কোথায় যাব বুঝতেছি না। পরে আমাকে বলে যে তাহলে যাওয়ার যদি জায়গা না থাকে, যেহেতু চাকরি আমি দিয়েছি, থাকার জায়গাও তো আমাকে দিতে হবে, চলেন আমার সাথে চলেন। তো
তো এটা বলার পরে আমি মানে বললাম যে ভাই আমি আপনার সাথে যাব, বলে চলেন। পরে আমি ওনার সাথে রওনা দিলাম। তো উনি একটা মেসে আমাকে নিয়ে গেল, ওখানে আরও 6টা ছেলে থাকে, 7 জন। তো থাকার মতো আসলে এখানে 8জন মানুষ থাকার মতো কোনো স্পেস নেই, মানে 8জন মানুষ যে থাকবে এরকম কোনো জায়গা নাই। তো এরপরও আমি বাথরুমের সামনে একটা ছোট্ট জায়গার মধ্যে খুব কষ্ট করে রাতটা কাটাই দিলাম। পরের দিন আবারও আসলাম, ফ্যাক্টরিতে চাকরি করতেছি। পরে ফ্যাক্টরিতে কাজ করতে করতে হাসিব ভাই আমাকে ইকবাল ভাই বলে যে হাসিব, আপনি কি আসলে এখানে কাজ করবেন নাকি কয়েকদিন পর চলে যাবেন? আমি বললাম না ভাই, আমি চলে যাবো কেন, আমি কাজের সন্ধানে আসছি, অবশ্যই আমি কাজ করব। বলে না, অনেকেই তো এরকম বাড়িঘর থেকে পালাই আসে এবং বাড়িঘর থেকে পালিয়ে এসে 1 দিন 2 দিন কাজ করে এবং একটা পর্যায়ে চলে যায়, রাগ যখন ঠান্ডা হয় তখন আব্বা আম্মার কাছে চলে যায়। এখন আপনি যদি এরকমভাবে চলে যান তাহলে আমার ক্ষতি করেন না। আমি তখন বললাম ভাই, আপনি আমাকে এখানে কাজ দিচ্ছেন, আপনার জন্য আমি একটা ভালো কাজ পাইছি, দুমুঠো ভাত খেয়ে বাইচে আছি, তো আমি আমার জীবন থাকতে কখনোই আপনার ক্ষতি করব না। তখন আমাকে বলে যে ঠিক আছে, তাহলে আপনি আমার মেসের আরেকটা ভাই নিয়ে আমরা 3জন মিলে আলাদা একটা বাসা ভাড়া করব। যদি আপনি চলে যান তাহলে কিন্তু বিপদে পড়বো, আমি কিন্তু বাসা ভাড়া দিতে পারবো না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই বাসা ভাড়া আমি সহ দিব, তাহলে আপনারা একটা বাসা দেখেন। পরে আমরা 3জন মিলে ওই মেস থেকে বেরিয়ে আমরা নতুন একটা বাসা দেখি। তো ওই মেসের ভিতরে যেই ভাইটা থাকে উনি আবার বয়স্ক, মানে আমরা দুজন, আমি আর ইকবাল ভাই হচ্ছে একটু সেম বয়সী, আর ওই লোকটা অনেকটা বয়স্ক, এবং উনি সিকিউরিটি, মানে আমাদের ফ্যাক্টরির সিকিউরিটি। তো 2 রুম থাকে, এক রুমের ভিতরে আমি আর ইকবাল ভাই থাকি এবং আরেক রুমের ভিতরে ওই সিকিউরিটিটাকে দিয়ে দিই, সিকিউরিটি গার্ডটা থাকে। এবং সিকিউরিটি গার্ডের রুমে আমরা যাইও না, উনি ওনার মতো করে থাকে, বাট রান্নাবান্না আমি আর হচ্ছে আপনার ইকবাল ভাই একসাথে রান্নাবান্না করি, আর সিকিউরিটি আলাদা রান্না করে উনি আলাদা খায়। তো এমন করে আমি একটা নতুন একটা নতুন থাকার জায়গা পেয়ে গেলাম। 2 মাস চাকরি করলাম, চাকরি করার পরে বেতন পাইছি, বেতন পাইয়ে ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। পরে বাড়িতে গেছি, আব্বার সাথে দেখা করলাম। এর মাঝে আমার বড় ভাইও আসছে কুমিল্লা থেকে কাজ করে, ধান কাটার সময় শেষ। তো ভাইয়ের সাথে কথা বললাম, আম্মাও অত্যাধিক খুশি হলো যে ঠিক আছে, অন্তত আমি একটা কাজে লাগছে। আমার ছোটো বোনের জন্য যাওয়ার সময় রংপুর শহর থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গেলাম, পরিবারের সব মানুষগুলো অত্যাধিক খুশি হলো। এবং এরপরে আসার সময় আমি আমার আইডি কার্ড বা আমার জন্ম নিবন্ধনের কাগজ নিয়ে আমি আসছি। পরে আমি আমার কারখানায় জন্ম নিবন্ধনের কাগজ জমা দিলাম, এরপরে আমি কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমার দিন এবং রাতগুলো খুব ভালোই কাটতেছে, আমি একটা স্বর্ণালী সকালের মুখ দেখলাম। তো আমি ইকবাল ভাইয়ের সাথে যাইতাম আসতাম, এরকম করতে করতে আমাদের কারখানার ভিতরে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, মানে প্রতি বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেরকম অনুষ্ঠানগুলো আপনার বিভিন্ন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। তো ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সবাই, মানে আমরা যারা আছি কারখানার সবাই হচ্ছে গান টান বা নৃত্য করবে, এবং সেখান থেকে আমাদের সিনিয়র লেভেলের যারা আছে, মানে আপনার ম্যানেজমেন্টে, ওরা আমাদেরকে প্রাইজ দিবে, মানে পুরস্কার দিবে। তো ওই অনুষ্ঠানের আগ থেকে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আনন্দ ফুর্তি করতেছি, ওই দিনটা আসবে, সেদিন আমরা অনেক মজা করব। এমন করতে করতে ওই দিনটা চলে আসলো। এবং দিনটা আসার পরে মানে আমার জীবনে প্রথম, মানে আমি এতটা হ্যাপি বা এতটা খুশি আমি আমার জীবনে কখনো হই নাই। এই প্রথম আমার মনের ভিতর কেমন যেন একটু ধোলা দিল, এবং ওই ধোলাটা একটা নৃত্যের তালে তালে হলো। মানে আমাদের গার্মেন্টসের, মানে আমাদের কারখানার অনেক মেয়েরাই নৃত্য করে, এবং এরই মাঝে চাঁদনি নামের একটা মেয়েটা নৃত্য করে। মেয়েটা অনেক বেশি লম্বা না, খাটো করে, এবং শরীরের গঠন খুব ভালো এবং খুবই সুন্দরী চেহারা। মানে মনে হয় না যে একটা বিস্কিট ফ্যাক্টরিতে চাকরি করে, দেখলে মনে হয় কোনো শিল্পপতির মেয়ে। এই মেয়েটা একটা গানের সাথে নৃত্য করে, কমলা একটা গান আছে, গানের সাথে নৃত্য করে, এবং এই নৃত্যটা আমার কাছে এত ভালো লাগে, মানে পুরোটা সময় জুড়ে আমার কাছে মনে হয় একটা সেকেন্ডের জন্য আমি চোখের পলক ফেলি নাই, শুধু তার দিকে তাকিয়েছিলাম। এত ভালো নৃত্য করতো, এত সুন্দরভাবে নৃত্য করতো, মানে আমার খুব ভালো লাগছে মেয়েটাকে। এবং ভালো লাগার পরে আমি কিন্তু, মানে আমাদের ফ্লোর কিন্তু আলাদা, মেয়েদের ফ্লোর আলাদা, ছেলেদের ফ্লোর আলাদা ছিল। এই জন্য আমাদের ফ্লোরে যারা কাজ করতো মেয়েদেরকে খুব বেশি দেখতাম না, ওরা বোরকা পরে ঢুকতো, কারখানাতে গিয়ে বোরকা খুলতো, আবার পরে বোরকা পরে বেরিয়ে যেত, যার জন্য তাদেরকে আসলে খুব বেশি একটা দেখা যেত না। এবার আমি বাসায় আসছি, মানে আমাদের অনুষ্ঠান শেষ হলো মাগরিবের পরে, দেন পুরস্কার দেওয়া হলো, এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে দেন আমি তখন বাড়িতে আসলাম, মানে রুমে আসলাম। আসার পরে ঘুমাইতে পারতেছি না, বারবার মেয়েটার কথা মনে পড়তেছে। এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর মুখ, এত মায়াবী চেহারা যেন বারবার আমার চোখের সামনে ভাসতেছে। আমি চেষ্টা করলেও কোনোভাবেই এই মেয়েটার কাছ থেকে নিজের দৃষ্টি সরাতে পারি না, মনে হয় যেন আমার চোখের সামনে সে এখনও নেচে বেড়াচ্ছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমাদের বাসার সামনে বসার মতো একটু ছোট্ট জায়গা আছে, এই ছোট্ট জায়গাটার মধ্যে বসে আছি ওই মুহূর্তে। এবং বসে থাকার পরে মানে অনেকক্ষণ ধরে বসে আছি, অ্যান্ড একটা পর্যায়ে ইকবাল ভাই তখন বিষয়টা বুঝতে পারে যে আমি ঘরে নাই। ইকবাল ভাই তখন বেরিয়ে দেখে যে আমি ঘরের বারান্দায়, মানে আমাদের রুমের বারান্দার মধ্যে বসে আছি। আমাকে বললে কী ব্যাপার ভাই, কী হয়েছে, আপনার মন খারাপ? আমি বললাম না ভাই, আমার মন খারাপ না। তো উনি আমাকে অনেকভাবে মানে জিজ্ঞেস করে, বাট আমি ওনার সাথে কথা বলি না খুব বেশি একটা। এরকমভাবে 2-3 দিন কেটে যায়, এবং একটা পর্যায়ে উনি আসলেই বুঝেছে যে আমার ভিতরে কিছু একটা চলতেছে।
আমাকে তখন যখন খুবভাবে জিজ্ঞেস করে আমি তখন বললাম যে ইকবাল ভাই আসলে আমাদের কারখানার একটা মেয়েটার আমার খুব ভালো লাগছে এবং আমার না ওই মেয়েটার কথা বারবার মনে পড়ে। মেয়েটার কথা যখনই মনে হয় আমি না ঘুমোতে পারি না। উনি আমাকে বলে মেয়ের নাম কি? আমি বললাম মেয়েটার নাম হচ্ছে চাঁদনি। এবং চাঁদনি কথাটা শুনি উনি আমার দিকে কেমন যেন একটু অন্যভাবে তাকায়। পরে আমারে বলে ওই যে কমলা গানের সাথে নৃত্য করেছিল এই মেয়েটা? আমি বললাম হ্যাঁ এই মেয়েটা। বলে মেয়েটাকে সত্যি অনেক ভালো লাগছে? আমি বলি হ্যাঁ ভাই অনেক ভালো লাগছে। বলে আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না, আমি মেয়েটার সাথে তোমার কথা বলাই দিব। এরকম করে আমারে বললো। আমিও তুমি করে বলি, উনি আমার তুমি করেই বলে, যেহেতু আমরা সমবয়সী। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে কথা বলাই দিয়েন। এমন করে মানে তার সাথে আমার কথাবার্তা হলো এবং এর পরের দিনে উনি মেয়েটার দেখলো, বা আমি জানি না উনি এর আগে মেয়েটাকে দেখছে কিনা, বা ওই নৃত্যের অনুষ্ঠানের আগে মেয়েটার সাথে তার কোনো কথা হয়েছিল কিনা। বাট মেয়েটাকে দেখেই উনি কেমন জানি মানে একটু অন্যরকম হয়ে গেল। মানে আই ডোন্ট নো যে ওনার ভিতরে কি মানে কি চলতেছে, উনি হঠাৎ করে একটু কেমন জানি হয়ে গেল। বিকেলবেলা আমি বলতেছি ভাই আপনারা বললেন যে আজকে আমাকে এই চাঁদনির সাথে দেখা করাই দিবেন, কিন্তু আপনি তো দিলেন না। পরে আমাকে বলতেছে যে হাসিবুর একটা কথা বলি, কিছু মনে করো না, আসলে তুমি তো আমার মানে এলাকারই ছেলে, আমরা দুজনেই প্রায় সমবয়সী। তো এখন কি বলবো, আমার এলাকার কোনো একটা ছেলে মানে একটা প্রতারণার ফাঁদে পড়ুক বা ধোকা খাক, এটা তো আমি চাই না। রংপুর শহরে তো নতুন আসছো, শহর সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতা নাই। এই শহরটা তোমার কাছে সম্পূর্ণ নতুন একটা শহর, কিন্তু জানো এই শহরের বেঁকে বেঁকে চলে প্রতারণা আর ছলনা। তুমি যে চাঁদনি মেয়েটাকে পছন্দ করেছো এই মেয়েটা মোটেও ভালো না, এবং এই মেয়ের টার্গেট হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছেলেদেরকে ধরা এবং তাদের কাছ থেকে টাকা পয়সা খাওয়া এবং একটা সময় তাদেরকে ছেড়ে দেওয়া। এই মেয়েটা আসলে কখনোই তোমাকে বিয়ে করবে না বা তোমার সাথে সংসার করবে না, তুমি যদি পারো এই মেয়েটাকে ভুলে যাও। এই ভাইয়ের কথাটা শোনার পরে মনে হয় যেন আমার বুকটা ভেঙে গেছে, মানে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, এত বেশি কষ্ট আমার হচ্ছে। আমি তখন বললাম ভাই আপনি আমাকে যেই কথাটা বলতেছেন এই কথাটা মনে হয় মানা আমার পক্ষে সম্ভব না। পরে আমার বলতেছে তুমি কি বলতে চাও, মানে মানা সম্ভব না কেন, মানে তোমার ভিতরে কি কি মনে হচ্ছে তোমার? আমি তখন বললাম ভাই মেয়েটাকে অনেক ভালোবাসা ফেলাইছি, তারে ভুলতে পারবো না। এবং এরপরে আমি দিনের পর দিন খালি, বিশেষ করে ওকে তো আর দেখতে পাইতাম না, ও বোরকা পরে বেরোইতো। আমার অফিসের মানে আমার কারখানা ছুটি হওয়ার একটু আগে আমি বেরিয়ে পড়তাম, এবং মেয়েরা যখনই বাইরে হইতো আমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতাম শুধু একটা বার ওর ওই মায়াবী মুখটা দেখার জন্য। এবং যত তার দিকে তাকায় মনে হয় যেন ততই আমি হারিয়ে যাই। তার চোখ মুখ তার চলাফেরা সব কিছু আমাকে পাগল করে তোলে। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু তার সাথে কথা বলার আমার কোনো সুযোগ হলো না। এরই মাঝে হঠাৎ করে একদিন আমি একটা দৃশ্য দেখলাম, যেটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। আমি একদিন দেখলাম যে আমাদের এই কারখানার মধ্যে মানে আপনার যেখানে আমরা টিফিন খাই ওই টিফিন রুমের ভিতরে এই চাঁদনির সাথে ইকবাল ভাই বসে বসে কথা বলতেছে। তো দৃশ্যটা দেখার পরে মানে আমার ভিতরে এবং মনে হলো যেন তারা খুব ক্লোজ হয়ে কথা বলে, মানে খুব কাছাকাছি কথা বলতেছে এমন একটা অবস্থা। মানে মনে হলো যেন তারা দুজনার পরিচিত, এরকমটা আমার কাছে মনে হলো। খুব খারাপ লাগলো দৃশ্যটা দেখার পরে। দেন আমি তখন এসে কারখানায় কাজ করতেছি আমার মেশিনে। পরে ইকবাল ভাই এসে আমার বলতেছে যে কী ব্যাপার হাসিব, মন খারাপ? আমি বললাম না ভাই, একটা জিনিস দেখলাম, আসলে কি সত্য দেখলাম না মিথ্যে দেখলাম বুঝতে পারতেছি না, নাকি চোখে ধান্দা দেখলাম। আমাকে বলে কী দেখছো বলো। আমি বললাম দেখলাম আপনি চাঁদনির সাথে বসে বসে টেবিলে কথা বলতেছেন। উনি বলে হ্যাঁ তুমি তো ঠিকই দেখছো। আমি বললাম তো আপনি না ওর সাথে কথা বলেন না, বা আপনি না বলছেন মেয়েটা ভালো না? বলে হ্যাঁ মেয়েটা ভালো না, এখন কি করব, আমার ভাই যারা পছন্দ করছে সে যদি খারাপ হয় তাকে ভালো করার দায়িত্ব কি আমার না? আমি মেয়েটাকে বুঝাইছি, মেয়েটার সাথে আমার হঠাৎ দেখা হলো, তারে বইসা তারে আমি অনেকক্ষণ ধরে বুঝাইলাম যে দেখো আমার এলাকার ছেলে হাসিব, ছেলেটা অনেক ভালো, দেখতে শুনতে অনেকটা কিউট এবং তোমাকে পছন্দ করে, তোমার সাথে রিলেশন করতে চায়, তো তুমি তার সাথে রিলেশন করো। এমন করে আমি মেয়েটাকে বুঝিয়ে বলছি, এবং বুঝানোর পরে মেয়েটা মোটামুটি রাজি হয়েছে এবং তোমার সাথে এখন কথা বলতে চায়। মানে এইটা শুনে মানে আমি যে কী পরিমাণের আনন্দিত হয়েছি, মানে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সমস্ত সুখগুলো আমার পায়ের কাছে এসে গেছে। আমি তখন বললাম ভাই আপনি এটা কী বলেন, আপনি কি এটা সত্যি বলতেছেন? উনি আমারে বলে হাসিব আমি তোমার কাছে মিথ্যা কেন বলবো, আমি তোমাকে অবশ্যই সত্যি বলেছি। মেয়েটা তোমাকে বলেছে তোমার সাথে কথা বলবে, বাট আজকে না হলে আমি কালকে তোমার সাথে কথা বলাই দিব। বাট একটা বিষয়, এটি কিন্তু তুমি কারখানার কারোর সাথে শেয়ার করতে পারবে না বা কাউকে বলতে পারবে না। আমি বলি না ভাই আমি কাউকে বলতে যাবো কেন, আমি এটা কাউকেই বলবো না, আমি আমার মনের মণিকোটায় আমি এই কথাটা লুকিয়ে রাখবো। দেখতে দেখতেই দিন কেটে গেল, সন্ধ্যার সময় কারখানা বন্ধ হলো, আমরা বাসায় আসলাম। ওই দিন রাতে আমি আর ঘুমাইতে পারতেছি না, সকাল কবে হবে এবং কবে ইকবাল ভাই আমাকে চাঁদনির সাথে কথা বলাই দিবে। অ্যান্ড এর পরের দিনে প্রায় 10টার দিকে ইকবাল ভাই একটু কম কাজ করতো, কারণ উনি ওখানে অনেক পুরনো স্টাফ, তো বেশি একটা কাজ করতো না। অ্যান্ড উনি এসে আমার বলতেছে যে হাসিব যাও তুমি যাও। আমি বললাম ভাই কই যাব? বলে চাঁদনি আছে ক্যান্টিনে যাও। আমি বললাম ভাই এটা আপনি কী বলতেছেন, আমার তো ভয় লাগতেছে। উনি বলে ভয়ের কিছু নাই, যাও গিয়ে কথা বলো। আমি বলি না ভাই আপনি আমার সাথে চলেন। উনি বলে না আমি তোমার মেশিন চালাবো, সুপারভাইজার দেখলে ঝামেলা হবে, তুমি যাও।
পরে আমি আস্তে, আস্তে করে আপনার কারখানার মানে আপনার টিফিন রুমের দিকে যাচ্ছি। মানে বিশ্বাস করেন আমার পা চলতেছে না। মানে মনটা মনে হয় ছুটে চলে গেছে কিন্তু শরীরটা যাচ্ছে না। কেমন যেন একটা ভয় লাগতেছে। দেন আস্তে, আস্তে করে টিফিন রুমের কাছাকাছি গেলাম। যেয়ে দেখেছি ও বসে আছে। বোরকা পরে আছে, কালো একটা বোরকা। মুখোশটা খোলা, এত মায়া লাগতেছে, এত সুন্দর লাগতেছে যে আমি পারতেছি না তার সৌন্দর্য আমি এখনই ছুঁয়ে দেই। একটা পর্যায়ে তার কাছাকাছি গেছি, গিয়ে আমি চেয়ারে বসছি এবং বসার পর আমার দিকে তাকায় না, নিচের দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছে। তো আমি জীবনে এই প্রথম কোনো দিন মানে কোনো মেয়ের সামনে গেছি বা কোনো মেয়ের সাথে কথা বলার মতো সাহস দেখাইছি। পরে আমি বললাম যে, ভালো আছেন আপনি?" বলে, "হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?" আমি বলি, "হ্যাঁ, ভালো আছি।" তো বলে যে, "বললেন আপনি নাকি আমারে কি বলবেন? ইকবাল ভাই বলছে আপনার নাকি কি বলার আছে, কি বলবেন বলেন।" আমি বললাম, "আসলে কি বলবো আমি তো নিজেও বুঝতেছি না, কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে।" পরে বলে, "ও আচ্ছা, এটা বলার জন্যই আসছেন?" আমি বললাম, "না, এটাই।" "আচ্ছা, আমি চলে যাই।" এই কথা বলে আমি উঠে চলে আসছি। দেন ইকবাল ভাই আমার সাথে খুব রাগারাগি করছে। আমি মেয়েটারে খুব ম্যানেজ করে ঠিক করলাম, "তুই মেয়েটার সাথে ভালো করে কথা বলবি। এইভাবে কথা বললে কি আর রিলেশন হবে? রিলেশন মেক করা কি এত সহজ নাকি?" মানে ইকবাল ভাই একটু আমার সাথে রেগে যায় যে, "না, তুই এটা ভালো করস না, এটা ঠিক করস না, এভাবে হতে পারে না।" অ্যান্ড ইকবাল ভাইয়ের কথাগুলো তখন শুনে আমি তখন চিন্তা করলাম যে না, ওই দিনটা কেটে গেল। এর পরের দিন একইভাবে আবারও লাঞ্চ টাইমের পরে ইকবাল ভাই আমাকে আবারও পাঠালে, "যা মেয়েটার সাথে কথা বল।" এবার যাওয়ার পরে মেয়েটা আমার সাথে অনেক ফ্রি হয়ে গেছে। আমাকে বলতেছে যে, "আসলে ইকবাল ভাই বলছিল যে আপনি নাকি আমাকে পছন্দ করেন। তো এটা কি আসলেই সত্যি আমাকে পছন্দ করেন?" আমি বললাম, "হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি।" আর আমারে বলে যে, "আপনি আমাকে বিয়ে করতে চান?" মানে ওই নিজ থেকে সব কিছু বলতেছে। আমি বললাম, "আপনার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারলে তো নিজেকে ধন্য মনে করব। মানে নিজের জীবনটাকে ধন্য মনে করব।" পরে মেয়েটা হাসতেছে, হাসতে, হাসতে আমাকে বলে যে, "তাই নাকি? আপনি নিজের জীবনকে ধন্য মনে করবেন? তো আমাকে বিয়ে করলে আপনার কী লাভ হবে?" আমি বললাম, "লাভ ক্ষতি তো আর আমি জানি না। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে আমি যদি আপনাকে পাই, আমি দুনিয়াতে বসে না স্বর্গটা পেয়ে যাব। এত সুন্দরী কোনো মেয়ে আমি আমার জীবনে দেখি নাই।" পরে ও আমাকে বলতেছে, "আচ্ছা ঠিক আছে, ভালো কথা আপনি আমাকে পছন্দ করেন। আমরা না হয় রিলেশন তৈরি করলাম। যেহেতু আপনাকে পছন্দ করি আমি রিলেশনে গেলাম। কিন্তু রিলেশনের পরের বিষয়টা কী হবে? এটা নিয়ে কি একটু ভেবেছেন?" আমি তখন বললাম, "রিলেশনের পরের বিষয় নিয়ে তো আমি কখনো ভাবি নাই। রিলেশনের পরের বিষয় নিয়ে আমি কী ভাববো?" ও আমাকে বলে, "বারে, আমি আপনার ফ্যামিলি সম্বন্ধে যতটুকু ইকবাল ভাইয়ের কাছে জানতে পারছি, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো না। আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারে যারা আছে তারা সবাই নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ এবং তারা দিন আনতে পান্তা ফুরায়, এমন একটা অবস্থা। এবং আপনি যে কারখানায় চাকরি করেন, এই কারখানায় যে আপনি আহামরি কোনো বেতন পান তাও কিন্তু না। এবং আপনার ওই স্যালারিতে আপনি নিজে চলতেই কষ্ট হয়। এরপরে আপনি আমাকে বিয়ে করবেন এবং আমাকে কী খাওয়াবেন? আর আমি তো বিয়ের পরে আর গার্মেন্টসে চাকরি মানে আপনার কারখানায় চাকরি করব না। তো এরপরে আপনি কী করবেন?" মানে ওর কথাগুলো শুনে আমার কাছে মনে হলো যে ও আসলে অনেকটা বুঝের একটা মেয়ে। অনেক মেয়ে আছে না যে রিলেশন করে ছেড়ে দেয় বা এরকম দুষ্টামি করে, ও সেরকম না। রিলেশন করার আগে বিয়ের বিষয় নিয়ে যখন ও কথা বলতে শুরু করে তখন আমার কাছে মনে হলো যে মেয়েটা আসলে অনেকটা নির্ভরযোগ্য একটা মেয়ে। মানে ওর উপরে ভরসা করা চায় এবং ওর উপরে ভরসা করে মানে ও যেভাবে কথা বলে ওর কথাগুলোতে আপনার মূল্যায়ন করা যায় বা ওকে মূল্যায়ন করা যায় বা ওর সাথে থাকা যায়। অ্যান্ড বিষয়টা তখন আমি এইভাবেই নিলাম বা এইভাবে আমি তখন তার সাথে জড়িয়ে পড়লাম বা তাকে ভালোবেসে ফেললাম। এবং তখনকার পর থেকে আমি তারে বললাম যে, "ঠিক আছে, সমস্যা নাই, আমরা দুজনেই কিছু একটা করব।" তখন সে আমাকে একটা কথা বলে যে, "দেখো, রিলেশন" তুমি করেই বলে শেষের দিকে যে, "দেখো, রিলেশন সবাই করতে পারে। এই জগতে প্রেম ভালোবাসাটা খুব সহজ ম্যাটার। আমাকে প্রপোজ করলো, আমি রাজি হয়ে গেলাম, এরপরে আমরা প্রেম করলাম। কিন্তু প্রেম করে প্রেমিকাকে বউ বানানো বা সেই প্রেমিকাকে বউ বানিয়ে তার সাথে সারা জীবন থাকা কিন্তু সহজ কোনো কথা না। এবং হাজারো প্রেম হয় কিন্তু হাজারো প্রেমের মাঝে 10% প্রেমও ঘর বাঁধে না। প্রেমের ঘর বাঁধাটা অনেক কঠিন। তো ঘর বাঁধতে হলে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে টাকা। কারণ আমার ফ্যামিলি মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা না, আমার ফ্যামিলি রাজি হবে এবং আমি বিশ্বাস করি যে তোমার পরিবারও রাজি হবে। কিন্তু আমাদের মাঝে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে টাকা। এবং তুমি যদি আমার সাথে রিলেশনে যাও, রিলেশনে যাওয়ার পরপরই তোমাকে টাকা জমাইতে হবে। প্রতি মাসে একটা অ্যামাউন্ট জমাইতে হবে, সেই টাকাটা তুমি তোমার কাছে রাখবা এবং রাখার পরে একটা পর্যায়ে আমরা ১ বৎসর বা ১.৫ বৎসর পর আমরা বিয়ে করব। যদি আমাদের মানে ও আমাকে বলল যে আমাদের যদি মানে ওর স্যালারি আমার স্যালারি সব কিছু মিলে একটা অ্যামাউন্টের কথা বলল যে এই অ্যামাউন্টটা যখন আমাদের হয়ে যাবে আমরা তখন বিয়ে করব। তো আমি তখন বললাম যে ঠিক আছে, অ্যামাউন্টটা এরকম হয়ে গেলে আমরা তখন বিয়ে করব, আমি তোমার কথা মেনে নিলাম। এবং এরপর থেকে আমার ওর সাথে প্রেম ভালোবাসা শুরু হয়ে গেল। কিন্তু আমাকে আরেকটা বিষয় ওখানে বলে দিচ্ছে যে দেখো, আমি অনেক পরদেশীল পরিবারের একটা মেয়ে। আমি হয়তো কারখানায় চাকরি করি, বাট আমার বাবা একজন মসজিদের মুয়াজ্জিন। সো আমি কিন্তু হুটহাট করে তোমার সাথে কোনো খারাপ কিছু করতে পারবো না এবং বিয়ের আগে আমি তোমার হাতটাও স্পর্শ করতে পারবো না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমিও চাই না যে বিয়ের আগে আমাদের মাঝে কোনো কিছু হোক এবং এটা আমারও কোনো ইচ্ছা নাই।
তা আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই কথা রইলো, মাথায় থাকে যেন। এবং এরপর থেকে আমি সেভিং করতে শুরু করি, এবং আমি একটু সুযোগ পেলে তার সাথে বেশিরভাগই ফোনে কথা বলি। মানে আমাদের ফোনে কথাটা প্রচুর হইতো, ওর সাথে আমি প্রচুর ফোনে কথা বলতাম। মাস শেষে বেতন পাইতাম, বেতনের কিছু অংশ বাড়িতে পাঠাইতাম এবং বাকি ওই টাকাটাই আমি শুধু জমাইতাম। বিশ্বাস করেন, আমি একটা ভালো প্যান্ট কিনতাম না, এক মুঠ ভালো খাবার খাইতাম না, এবং ইচ্ছে করলেও 10 টাকার বাইরে ঝালমুড়ি কিনে খাইতাম না, কোথাও ঘুরতে যাইতাম না। প্রতি মাসে টাকা জমাই, এভাবে 2 থেকে 3 মাস টাকা জমাই। এবং 3 মাস টাকা জমানোর পরে হঠাৎ করে আমার ছোটো বোনের বিয়ে ঠিক হয়। তো ছোটো বোনের যখন বিয়ে ঠিক হয়, আমি ওই জমানো টাকার বেশিরভাগ টাকা আমি তখন আমার পরিবারে দিয়ে দিই আমার ছোটো বোনের বিয়ের জন্য। এবং আমার ওই ছোটো বোনের বিয়েতে আমি চাঁদনিকে নিয়ে যাই, চাঁদনি যায় এবং সাথে ইকবাল ভাইও যায় আমার বোনের বিয়েতে। তো সেদিনও ওরা খুব মজা, সবাই মিলে খুব মজা মাস্তি করি। এবং বোনের বিয়েতে আমি অনেকগুলো টাকা দিয়ে ফেলি। এবং এই বোনের বিয়ের পরই চাঁদনি আমাকে তখন বলে যে তুমি কি তোমার বোনের বিয়েতে কত টাকা দিছো। আমি যখন বলছি যে এই টাকা দিচ্ছি, তখন খুব রাগ করে যে কেন আমাদের রিলেশন বা আমরা এত বছর পরে বিয়ে করব, আমাদের জমানো টাকা তুমি কেন তোমার বোনের বিয়েতে দিবা, তোমার বোনের বিয়েতে এত টাকা খরচ করার কি আছে, কেন এত টাকা খরচ করলাম। মানে ও আমার উপরে আমার বোনকে নিয়ে খুব রেগে যায় এবং রেগে গিয়ে একটা পর্যায়ে বলে যে আজকের পর থেকে প্রতি মাসে স্যালারি পাওয়ার সাথে সাথে যেই টাকা জমানো টাকাটা তুমি আমার কাছে দিয়ে যাবা, কারণ তোমার কাছে থাকলে খরচ হয়ে যায়। তুমি দেখো আমি যে টাকা জমাইছি ওই টাকা আমার কাছে রয়ে গেছে, কিন্তু তোমার জমানো টাকা তুমি কেন খরচ করলা, এরপরে আর খরচ করা যাবে না। এরপরে আমার বোনের বিয়ে হবার পরে দেখা যায় আমি যখনই স্যালারি পাইতাম, স্যালারি পাওয়ার সাথে সাথে প্রায় 90% টাকাও নিয়ে যাইতো এবং 10% টাকা আমাকে দিত। আমার আব্বা মা খুব অসুস্থ, আমার বড় ভাইও ওভাবে কাজ করতে পারে না, বড় ভাইও বিয়ে করছে, তো ওভাবে কাজ করতে পারে না। আমার আব্বা আম্মার ওষুধ কেনার টাকা পর্যন্ত আমাকে দিত না। আমি বললাম যে আমার আব্বা আম্মা অসুস্থ, ওদের জন্য মেডিসিন কিনতে হবে, কিছু টাকা দাও। আমাকে বলে না, তুমি যদি এতই আব্বা আম্মাকে নিয়ে চিন্তা করো তাহলে তুমি তোমার আব্বা আম্মাকে নিয়ে থাকো, আমাকে বিয়ে করতে আসছো কেন। আমি বিয়ের পরে কারখানায় চাকরি করতে পারবো না এবং বিয়ের পর আমি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে পারবো না, সুতরাং আমাকে টাকা সেভ করতে হবে। ভাই আপনি জানেন কি না জানি না, আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, আমি আব্বাকে হসপিটালে নিয়ে গেছে, ও আমাকে একটা টাকা দেয় নাই। আমি বাসে উঠে মানে কন্ট্রাক্টরের পা ধরে বলছি ভাই আমার কাছে ভাড়া নাই, আমি ভাড়া ছাড়া বাড়িতে গেছি। এবং আমার আব্বা বাস থেকে নামার পর অনেক দূরে ওই হসপিটাল, আমি পায়ে হেঁটে গেছি সরকারি হসপিটালে। মানে এত পরিমাণের কষ্ট করছি, একটা টাকাও খরচ করতে দেয় না। ঠিক এইভাবে একটা বছরের মতো কেটে যায় এবং একটা বছরে ওর টাকা আমার টাকা জমিয়ে আমাদের যেই টাকা আমাদের টার্গেট ছিল, আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যায়, ফুললি টাকাটা জমা হয়। এবং খুব কষ্ট হয়েছে এরই মাঝে, এত কষ্ট হয়েছে ভাই আমি জানি না। আমার আব্বা আম্মা দুজনেই আমাকে অভিশাপ দিয়েছে, আমার আব্বা অভিশাপ দিয়েছে, আম্মা অভিশাপ দিয়েছে। এবং এরই মাঝে আমার আব্বা কিন্তু মারা যায়, আমার বাবা মারা যায়, আমার মা থাকে। এবং ওই অসুস্থতার কারণে আমার আব্বা মারা গেছে যেদিন, আমি ওরে বলছি যে চাঁদনি আমার আব্বা মারা গেছে, আমি আমার আব্বারে দেখতে যাব, ও শুধু আমাকে গাড়ি ভাড়ার টাকাটা দিছে, বিশ্বাস করেন শুধু গাড়ি ভাড়ার টাকাটা। এবং ওই গাড়ি ভাড়ার টাকা দিয়ে আমি আমার আব্বা মারা গেছে মানে যেই হুজুরে জানাজা পড়াইছি, ওই জানাজা পড়ানোর পরে যে হুজুরের কাছে 2টা টাকা দিত, ওই টাকাটা আমি দিতে পারি নাই। আব্বার দাফনের কাফন আমি কিনি নাই, মানে একটা পয়সা খরচ করি নাই, শুধু গাড়ি ভাড়ার টাকাটা নিয়ে গেছি আর আসছি। এরকম করার পরেও মনের ভিতরে একটা স্বপ্ন বাসা বাঁধতেছিল যে আমি যাকে ভালোবেসেছি তাকে নিয়ে তো আমি একদিন সংসার করব, তাকে নিয়ে আমি থাকবো, সে আমার সাথে থাকবে। এর চেয়েও বড় চাওয়া, এর চেয়েও বড় পাওয়া তো আমার জন্য আর কিছু হতে পারে না, এটাই তো আমার জন্য সব কিছু। দেন এরপরে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আপনার জানুয়ারি মাস আসছে, জানুয়ারিটা চলে গেল, ফেব্রুয়ারি মাসে আমি তখন তারা বললাম যে এখন তো ফেব্রুয়ারি মাস আসছে, তাইলে কবে আমরা বিয়ে করব। ও আমাকে বলে 20 ফেব্রুয়ারিতে, মানে ফেব্রুয়ারি মানে 20 তারিখে আমাকে বিয়ে করবে। এবং 20 তারিখে বিয়ে করবে, ও তখন এখানকার চাকরি ছেড়ে দেবে। ওর সাথে সব কিছু কথা হলো এবং আমি ইকবাল ভাইকে জানাইলাম। এবং আমাদের মানে ফ্লোরের প্রায় অনেকে আমার রিলেশনের বিষয়টা জানতো। অ্যান্ড ইকবাল ভাই আমাকে বলছে, ভাই দেখেন আমার রিলেশন আমি কতটা মানে রয়্যালিটি ছিলাম, আমি কোনোদিন ওর হাতটা পর্যন্ত ধরি নাই, ওর হাতটা কখনো স্পর্শ করিনি, এমনভাবে ওকে ভালোবাসছিলাম। তো 20 তারিখ আসতেছে, 20 তারিখ আসলে আমি ওকে বিয়ে করবো, ওই প্ল্যানিং আমি পড়ে আছি। এবং এরপরে আমরা দুজনে একসাথে থাকবো, আমাদের একটা টোনাটুনির সংসার হবে, ওই আশায় পড়ে আছি। তো 20 তারিখে আসার পরে মানে 20 তারিখ আপনার 19 তারিখে দুপুরের দিকে আমাকে কল দিছে। ও তখন ওর ফ্লোরে কাজ করে, আমি আমার ফ্লোরে কাজ করি, কারণ আজকে আমাদের শেষ কাজ, কালকে আমরা বিয়ে করব, 20 তারিখে বিয়ে করব, বিয়ে করে আমরা বাসা ভাড়া করব। এবং একটা বাসা ভাড়া আমরা অলরেডি দিয়েও দিছি, যে একটা বাসা নিব, ওই বাসায় কথাবার্তা ফাইনাল করা আছে। তো 19 তারিখে দেখা গেল যে ও আমারে কল দিছে, 19 তারিখ দুপুরে কল দিয়ে আমারে বলতেছে যে হাসিব আমার আম্মা অনেক অসুস্থ, আমাকে একটু গ্রামে যেতে হবে, এরকম করে বলতেছে। আমি তখন বললাম যে কী ব্যাপার, তুমি গ্রামে যেতে হবে কেন? মানে আমি কিন্তু কখনোই ওর গ্রামে যাই না, ওর গ্রাম আমি চিনিও না। তো আমি বললাম আম্মা অসুস্থ, আব্বু ফোন দিয়েছে, আমাকে একটু বাড়ি যেতে হবে। তো আমার টাকাগুলো কিন্তু ওর কাছে ছিল, মানে এই যে আমি যেই টাকাগুলো জমাইছি সব টাকাই ওর কাছে। মানে আমি ওকে এতটাই বিশ্বাস করতাম যে ও যে আমার টাকা নিয়ে পালিয়ে যাবে, এইগুলোই কিন্তু আমার কোনোদিন আমার মানে বিন্দু পরিমাণ আমার মাথায় ছিল না, যে আমি জানি ও কখনোই এরকম করবে না, বা এটা 1 সেকেন্ডের জন্য আমি চিন্তা করি নাই।
তো বাড়ি যাওয়া ভালো কথা, তোমার আম্মু অসুস্থ, ফ্লোর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে দুপুরবেলা। বেরিয়ে আমারে বললো আমি চলে যাচ্ছি, তোমার সাথে ফোনে কথা হবে। আমি বললাম যে কালকে তো আমাদের বিয়ের ডেট। ও বলে আমার মায়ের জীবন বড় না বিয়েটা বড়? আমি বললাম অবশ্যই তোমার আম্মার জীবন বড়, ঠিক আছে আমি আমার আম্মাকে সুস্থ করে আসি, এরপর আমরা বিয়ে করবো। এই বলে 19 তারিখ বিকেলবেলা আমি নিজে ওকে বাসে উঠে দিই, ওর গ্রামের বাড়িতেও চলে যাবো, বাসে উঠে গেছে, ও চলে গেছে। অ্যান্ড 20 তারিখে আমি ওরে ফোন দিলাম, ফোন দিয়া মানে 19 তারিখ রাত্রেও কথা বললাম, 20 তারিখে ফোন দিয়ে বললাম যে চাঁদনি কী অবস্থা? আমাকে বলে হ্যাঁ আম্মা তো অনেকটা অসুস্থ, বাট এখন মোটামুটি অনেকটা ভালো আছে, আমি আসার পর আমাকে দেখার পর আম্মু কিছুটা ঠিক হয়েছে। তো 20 তারিখ কেটে গেল, 21 তারিখ কেটে গেল। অ্যান্ড 21 তারিখ পরে আমি বললাম যে কী ব্যাপার, তুমি কি আসবা না? আমাকে বলে হ্যাঁ আসবো। 22 তারিখে আমাদের ভাই ইকবাল ভাই আমাকে বলতেছে উনি নতুন একটা কাজ পাইছে। 23 তারিখে ইকবাল ভাই আমাকে বলতেছে যে হাসিব আমি একটা নতুন কারখানায় চাকরি পাইছি, ওইখানে আমার বেতন আরও ভালো, আমি ওখানে চলে যাবো। তো ওইটা একটা কাটিংয়ের একটা গার্মেন্টসের লাইক একটা কাটিং সেকশন। তো আমি বললাম যে ভালো কথা, তাই আপনি যদি ভালো জায়গায় কোনো চান্স পান তাহলে তো চলেই যাবেন। ইকবাল ভাই তখন করলো কি ওই কারখানায় চলে গেছে। ভাই এবার আমি তখন বড্ড একা হয়ে গেলাম। ইকবাল ভাই আর আমার রুমেও থাকেন, আমার রুম থেকে চলে গেছে, ওই কারখানাটা যেহেতু অনেক দূরে, উনি নতুন একটা রুম নিয়ে নিয়েছে। আমি তখন ভাবলাম যে আমি এখন কী করবো, কারণ আমি তো এখানে পুরোপুরিভাবে একা হয়ে গেলাম, পুরোপুরিভাবে একা হয়ে গেছি। কারণ একে তো হচ্ছে চাঁদনি চলে গেছে গ্রামের বাড়ি, তোর মাও সুস্থ, আর এদিকে হঠাৎ করে ইকবাল ভাইও নতুন একটা কারখানায় চাকরি পেয়েছে, ওই কারখানায় উনি চলে গেছে, আমার বাসাও চেঞ্জ করে ফেলছে। অ্যান্ড বাসার মধ্যে আমি একা, আর ওই সিকিউরিটি গার্ডটা, মানে বুকটা এতটাই ভারী হয়ে গেল যে নিঃশ্বাস নিতে পারি না, প্রচুর কান্না আসে, যে মনে হলো যেন আমি একটা ইতিম হয়ে গেছি, এমন একটা অবস্থা। যে মানুষগুলোর সাথে সারাক্ষণ থাকতাম, এই মানুষগুলো হঠাৎ যে যার মতো করে চারদিকে ছড়ে গেল। এবং 25 তারিখে পরে আমি ওরে ফোন দিলাম যে কী ব্যাপার, তোমার আম্মা কি এখনও সুস্থ নেয়? ও বলে আম্মু তো কিছুটা সুস্থ হয়েছে, আমি 28 তারিখে চলে আসবো। তাই আমি বললাম এখানে তো তুমি ছুটি নিছো, তোমার তো চাকরি চলে যাবে। আমাকে বলে চাকরি চলে গেলে সমস্যা কি, আমি তো আর চাকরি করবো না, আমি তো আর চাকরি করতেছি না, তো চাকরি গেলে কী হবে? আমি বললাম যে ঠিক আছে তাও তুমি তাড়াতাড়ি আসো, এভাবে ওয়েট করাটা ঠিক হবে না, তাড়াতাড়ি চলে আসো। মানে ঠিক আছে সমস্যা, আমি চলে আসবো। অ্যান্ড 27 তারিখ রাতে আমি ওর সাথে কথা বলি, এবং অনেকক্ষণ কথা বলি, এবং 27 তারিখ রাতে 28 তারিখ সকালবেলা আপনার 11টার দিকে আমি কারখানায় কাজ করতেছি, হঠাৎ করে ওর কথা খুব মনে পড়তেছে। 11টার দিকে ওর নাম্বারে কল দিলাম, এবং ওর নাম্বারে কল দিয়ে দেখতেছি ভাই ওর নাম্বারটা না বন্ধ। নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, কী ব্যাপার নাম্বারটা বন্ধ কেন? আবারও কল দিলাম, ভাবলাম হয়তো মোবাইলে চার্জ নেই বা কোনো কারণে নাম্বারটা বন্ধ হতে পারে। ঘটনাখানিক পরে আবারও কল দিলাম, দেখে যে নাম্বারটা বন্ধ। এভাবে বারবার ট্রাই করতেছি, বাট নাম্বারটা বন্ধ পাইতেছি। নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তখন মনে হয়েছে না ভাই আমার মানে গলাটা শুকিয়ে গেছে, মানে আমি মনে হয়েছে আমি মরে যাব। এটা কি, ওর নাম্বার বন্ধ কেন? বারবার ট্রাই করে আমি আর কাজ করতে পারতেছি না। দুপুরের পর আমি অসুস্থ হয়ে গেছি, মানে দুপুরের পর আমি আর কাজ করতে পারিনি। সুপারভাইজারে বললাম যে স্যার আমার শরীর অনেক খারাপ লাগতেছে, আমি বাসায় যাব। আমি তখন বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আমি তখন মানে খুব খারাপ লাগতেছে। বিকেলবেলা ওর নাম্বারটা বন্ধ। আমি তখন ইকবাল ভাইয়ের কল দিচ্ছি বিকালের দিকে, আপনার 4:30টার দিকে। ইকবাল ভাইয়ের কল দিয়ে বললাম ইকবাল ভাই আপনার সাথে চাঁদনির কোনো কথা হয়েছে? ইকবাল ভাই বলে না তো, চাঁদনির সাথে আমার কথা হবে কেন, ও তো আমার সাথে বাড়িতে যাওয়ার পর কোনো যোগাযোগ নেই, ওর সাথে তো আমি ফোনে ওভাবে কথা বলিও না। আমি বললাম ভাই ইকবাল ভাই নাম্বারটা তো বন্ধ, চাঁদনির নাম্বারটা তো বন্ধ। পরে আমার বলে আমি তো বলতে পারি না, তুমি দেখো নাম্বার বন্ধ কেন। ওভাবেই উনি আমাকে এতটুকুই বলেছে, তুমি দেখো নাম্বার বন্ধ কেন। তাই নাম্বারটা আসলে কেন বন্ধ আমি নিজেও বুঝতেছি না, যে ওর নাম্বার বন্ধ থাকবে কেন, নাম্বার তো বন্ধ থাকার কথা না, এবং কী কারণে ও নাম্বার বন্ধ করে রাখবে। ভাই এত পরিমাণের কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাসটা নিতে পারি না। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কোনো বোধে রাতে আসতে পরে আমি ইকবাল ভাইয়ের আবার বললাম যে ইকবাল ভাই আমি কি আপনার কাছে চলে আসবো, কারণ আমার কষ্ট হইতে আছে। পরের বেলা যে না আমার কাছে আসার দরকার নেই, তুমি থাকো, আমার এখানে থাকতে অনেক টাফ, আমার এখানে লোক সংখ্যা অনেক বেশি, এখানে থাকতে পারবা না। পরে রাতটা কেটে গেল, সকালবেলা আমি কারখানায় গেছি। কারখানায় যাওয়ার পর আমি কাজ করতে পারতেছি না। পরে আমার একটা ম্যানেজারের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, মানে আমাদের কাটিংয়ের ওই ম্যানেজারের সাথে। পরে ম্যানেজারে বললাম যে স্যার এই চাঁদনি তো গেছে, চাঁদনি তো আসতেছে না, এবং আমি কি চাঁদনির ঠিকানাটা একটু পেতে পারি কিনা, কারণ যেহেতু কাজ করছে তাহলে তো অবশ্যই তার ডকুমেন্ট আছে। তাই উনি আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি বের করে দিব। পরে উনি কেরানির সাথে কথাবার্তা বলে দিনে 2টার দিকে আমাকে চাঁদনির ঠিকানাটা বের করে দেয়। তো ঠিকানাটা বের করে দেওয়ার পরে আমি দিনে 2টা বাজে বেরিয়ে গেছি, মানে ঠিকানাটা যেহেতু বের করে দেয় আমি দিনে 2টা বাজে বেরিয়ে গেছি। এবং বের হয়ে আমি তখন বাসে উঠছি, বাসে উঠে আমি যাচ্ছি চাঁদনির বাড়ির দিকে। কারখানা থেকে 2টা বাজে ঠিকানা পাওয়ার সাথে সাথে বেরিয়ে গেছি, কারণ আমি ভাবলাম যে ও কী হইলো হঠাৎ করে, কেন মোবাইল বন্ধ। তো ওদের ওই এলাকাতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মানে চারদিকে অন্ধকার। তো ওই গ্রামে তো আমার কোনো পরিচিত লোকজন না, একটা বাজারের মধ্যে গেছি। একটা বাজারে যাওয়ার পরে ওই বাজারের সিকিউরিটি গার্ড আছে, উনি সিকিউরিটি গার্ডেরকে দেখলাম। দেখার পরে ওনারা বললাম যে কাকা আমি তো রাতটা এখানে কোনোভাবে থাকার কোনো ব্যবস্থা আছে কি না, কোনো আবাসিক হোটেল বা কিছু। উনি আবার বলে তুমি কই যাবো, আমি তখন ওদের গ্রামের নাম বলছে অমুক গ্রামে যাব।
উনি বলে এই রাতের বেলায় তুমি ও গ্রামে যেতে পারবে না, কারণ ও গ্রামের রাস্তাঘাট খুব বেশি একটা ভালো না এবং ওই রাস্তা অনেক ভয়ানক, ওখানে ডাকাতিও হয়, তুমি তো ওইদিকে এখন যেতে পারবে না, সন্ধ্যার পরে আর ওইদিকে কেউ যায় না। আমি তখন বললাম যে কাকা রাতটা থাকার জন্য আমাকে একটা হোটেল ঠিক করে দেন, আমি রাতে থাকি সকালে যাবো। উনি বলে এখানে তো কোনো হোটেল নেই, এটা তো একটা বাজার। তা আমি তখন চিন্তা করলাম তাহলে আমি এখন কী করবো, আমি তো ঢাকায়ও ব্যাক করবো, মানে আপনার রংপুরেও ব্যাক করে যাব না, এবং এখানে তো আমার থাকার কোনো ব্যবস্থা নাই, আমি এখন করবোটা কি, রাতও অনেক হয়ে গেছে। পরে আমি বললাম যে কাকা কী করা যায়, উনি বলে একটাই পথ খোলা আছে, আমি তোমার বিশ্বাস করি, তুমি ভালো ছেলে, তুমি আমার সাথে সারাটা রাত থেকে যেতে পারো। এখন এই লোকের সাথে সারা রাত এখানে থাকবো, এটা উনি ঠিক আছে পড়ে আসি। এমনভাবে রাত 10টার দিকে আমি তখন আপনার ইয়ারে ফোন দিলাম, ইকবাল ভাইয়ের ফোন দিলাম 10টা সাড়ে 10টার দিকে, ওইখানে বসে থেকে ফোন দিয়েছি 2 বা 3 বার ফোন ছিল, ফোনটা ধরে না। ফোনটা না ধরার প্রায় 10 মিনিট পর উনি তখন কল ব্যাক করে, এবং কল ব্যাক করে দেখা গেলো উনি অনেক ব্যস্ত, অনেক দৌড়দৌড়ি করতেছে কোনো একটা কারণে। পরে আমাদের বলতেছে যে কী হয়েছে হাসিব, আমি বললাম ভাই আপনি কই, বলে আমি তো আছি, কারখানা থেকে বের হয়েছি মাত্র। আমি বলে এত রাত পর্যন্ত, উনি বলে হ্যাঁ কাজ ছিল। আমি বললাম ভাই আমি তো একটা কাজ করে বলছি, আপনাকে না বললে কাজটা করে ফেলছি, তা এখন আপনাকে কি বলবো বুঝতেছি না। পরে আমার বলে কী কাজ করে ফেলছে, আমি বললাম ভাই আমি তো অমুক গ্রামে আসছি, তো অমুক গ্রামে চাঁদনিদের বাড়িতে যাওয়ার জন্য আসছি, এই গ্রামে আমি আসছি, এখন আমি যাব, রাতটা কোনো মতে সিকিউরিটির সাথে থেকে আমি সকালবেলা যাব। উনি আমাকে তখন অকথ্য ভাষায় গালাগালি শুরু করে, এই মেয়ে তোমার কি মাথা ঠিক আছে, তুমি কি পাগল নাকি, নাকি তোমার ব্রেনে সমস্যা, তুমি কি শুরু করছো, একটা মেয়েকে ভালোবাসো তাই বলে কি তার গ্রামে গিয়ে তাকে খুঁজে বের করতে হবে। আমি তখনও বলিনি যে ভাই ও তো আমার 1.5 বছরের ইনকাম নিয়ে চলে গেছে, আমি তো 1.5 বছর যে টাকা ইনকাম করছি সব টাকাই তোর কাছে, তাও তার আমি ছোটো করে কথা বলি না। উনি আমাকে বলে হাসিবুল আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি আমার এলাকার ছেলে, যদি ভালো চাও ওদের বাড়িতে যাও না, চলে আসো। তো আমি বললাম ভাই আপনি কী বলেন, আমি তো এই পর্যন্ত চলে আসি। উনি বলে না খবরদার ওইদিকে যাবা না, যদি যাও খুব খারাপ হবে, মানে উনি দায়িত্ব নিয়ে আমাকে একটা থ্রেট দিল, ধমক দিল। দেওয়ার পরে আমি সকালবেলা ভাই এই মানে আপনার ইকবাল ভাইয়ের কথা শুই না, আমি আর এই চাঁদনিদের গ্রামে গেলাম না, আমি ওই বাজার থেকে পুনরায় আবারও ফিরে চলে আসি ঢাকাতে, আর এই আপনার রংপুরে। এবার রংপুরে এসে আমি ওই নাম্বারটাতে বারবার কন্টিনিউসলি ট্রাই করে যাইতেছি, কিন্তু এই নাম্বারে আমি মানে লাইনে পাই না, মানে নাম্বারটা বন্ধ মনে হয় সারা জীবনের জন্য এই নাম্বারটা বন্ধ। 15 দিন না, লাইক 10 দিনের মতো আমি কারখানায় থাকি, আমি কান্না করি, মানে সারাটাক্ষণ কান্না করি, মানে কান্না করতে করতে মনে হয় যেন আমার চোখগুলো, মানে চোখে ঠিকমতো মানে কাজ দেখতে পাই না, মানে এমন একটা অবস্থা হয়ে যায়। ইকবাল ভাইয়ের সাথে আর খুব বেশি একটা কথা বলি না, আমি তখন শিওর হয়ে গেলাম যে ও আমার টাকা নিয়ে পালাই গেছে, ও আমার টাকা নিয়ে ভাইয়ে গেছে, এটাই আমি তখন শিওর হয়ে গেলাম। আমি ওর গ্রামেও গেলাম না, ইকবাল ভাইকে আর কিছু বললাম না। এরকম করতে করতে আমার সাথে কাজ করতো আপনার এই সীমন্ত নামের একটা ছেলে, হিন্দু, ওই আমারে বলতেছে, মানে ওর কাছে আমি একদিন দুঃখগুলো বললাম আর কি, ও আমার দেখছে যে অবস্থা, দেখার পর আমি সব কিছু বললাম। ওই হিন্দু ছেলেটা আমার তখন বলতেছে, আরে ভাই আপনি কি পাগল নাকি, আপনার 1.5 বছরের ইনকাম নিয়ে একটা মেয়ে চলে গেল, আপনি তার বাড়িতে যাবেন না। আমি বলি আমি তো ইকবাল ভাইরে বলছিলাম, ইকবাল ভাই আমার মানা করে, বলে এই তোর ইকবালের কথা বাদ দেন মিয়া, আপনার 1.5 বছরের ইনকাম নিয়ে গেছে, আপনি যাবেন না, আমি আপনার সাথে যাবো প্রয়োজনে, আপনি ইকবালের বলার দরকার নেই, ইকবাল আপনার কী হয়, এর কেন বলতে হবে। পরে আমি বললাম যাবেন আপনি, বলে হ্যাঁ আমি যাবো। এই ভাইটার সাথে আমি তখন কন্ট্রাক্ট করি এই হিন্দু ছেলেটাকে নিয়ে, এর পরের দিন আমরা দুজনেই ছুটি নেই, মানে ওই দিন ছুটি নেই, এর পরের দিন আমি আর এই ভাইটা তখন রংপুরের উদ্দেশ্যে, মানে ওদের ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আবারও। তখন আমরা সকাল রওনা দিয়েছি, দুপুরের মধ্যে আমরা ওখানে পৌঁছাই গেছি ওদের এলাকাতে, এবং একটা রিক্সা যোগে ওদের গ্রামের ভিতরে ঢুকলাম। তো যেহেতু ঠিকানা আছে, ওর বাপের নাম, মায়ের নাম, গ্রামের নাম সব কিছুই আছে, ওই ঠিকানা অনুযায়ী তখন ওই গ্রামে গেছি, এবং ওই গ্রামে যাওয়ার পরে মানে ওদের বাড়িতে গেছি, ডিরেক্টলি বাড়িতে চলে গেছি। আমরা দুজনেই মিলে প্ল্যানিং করছি, আমরা বলবো যে কারখানায় চাকরি করতো, ওই কারখানা আমরা ম্যানেজার বা ওই কারখানায় আমরা কাজ করি, এখন ও হঠাৎ করে যাচ্ছে না, ওর কী হলো খোঁজ খবর নিতে আসছে। পরে ওদের বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ওর আব্বা আছে, আম্মা আছে, ওর বোন আছে, মানে ফ্যামিলিতে আরও মানুষ আছে, মোটামুটি অনেক ভালো একটা ফ্যামিলি, অনেক বড় একটা ফ্যামিলি। যাওয়ার পরে সবাই তো আমাকে দেখে খুব এক্সাইটেড যে রংপুর শহর থেকে আসছে। পরে আমি ওর বাবারে বললাম যে আঙ্কেল দেখেন এই ঘটনা, চাঁদনি তো আমাদের কারখানায় চাকরি করতো, তো আমি কারখানার সুপারভাইজার, ও ম্যানেজার, তো এখন হঠাৎ করে চাঁদনি কয়েকদিন ধরে যাচ্ছে না, অনেক দিন হয়ে গেল, এখন ওর কোনো কিছু হলো কিনা বা ও ঠিক আছে কিনা এটা জানতে আসছে। পরে আমার বলে চাঁদনি তো চলে গেছে, এমন করে বলে চাঁদনি তো চলে গেছে। তো চাঁদনি চলে গেছে ঠিকই বলতেছেন আপনি, বলে হ্যাঁ চাঁদনি চলে গেছে, তো অনেক আগেই তো চাঁদনি চলে গেছে, চাঁদনি তো অনেক আগেই চলে গেছে, কেন চাঁদনি ইয়েতে যাই নাই, এই কারখানায় যাই নাই। আমি বললাম না চাঁদনি তো কারখানায় যায়নি। এই কথা বলা মাত্রই তখন তিনি কী করে মোবাইল হাতে নিয়ে চাঁদনি নাম্বারে কল দেয়, তখন চাঁদনি মনে হয় একটা নতুন সিম চালায়, আগে সিমটা নাই, কল দিছে, চাঁদনি তখন কলটা রিসিভ করছে, এবং রিসিভ করার পরে উনি বলতেছে যে কী রে মা তুই কই। পরে ও চাঁদনি বলতেছে, আমি শুনতেছি ওর বাবা কিন্তু লাউড স্পিকার দিয়ে রাখছে, বলে আব্বু আমি তো কারখানায়। পরে বলে তুই আগের কারখানায় চাকরি করস না? ও বলে না আব্বা আমি তো আগের কারখানায় চাকরি করি, নতুন একটা কারখানায় চাকরি করতেছি। তা বলে তুই যে নতুন কারখানায় চাকরি করিস, তোর আগের কারখানা থেকে লোক তোদেরকে খুঁজতে আসছে।
এটা বলার পরে ওর বাবাও তখন বলতেছে নে কথা বলে, এবং আমার কাছে ভাই তখন মোবাইলটা দিল। আমি কথা কী বলবো জানি না, আমি ফোনটা কানে দিয়ে ও হ্যালো হ্যালো করতেছে। আজকে এতদিন পরে আমি ওর কণ্ঠটা যে শুনতে পাইছি, মানে ওর যে কণ্ঠ শুনছি, মানে তখনই কান্না করে দিছি। মানে আমি আর কান্না ধরে রাখতে পারি নাই, আমি কান্না শুরু করে দিছি। ও বলে কে, আপনি কে, আপনি কে? আমি বললাম আমি হাসিবুল। এটা বলা মাত্র তখন লাইনটা কেটে দিয়েছে। ও লাইনটা কাটার ঠিক 10 মিনিট পরে ওদের বাসায় আমি বসে আছি, ওর আব্বা আমারে চা দিছে, নাস্তা দিছে, এটা সত্য, ওর বাবা আমাকে অনেক আদর আপ্যায়ন করছে। ঠিক নাস্তা করতেছি অ্যানিমাজে 8-10 মিনিট পরে আমার ইকবাল ভাই কল দিছে। কল দিয়ে বলতেছে হাসিবুল তুমি কই? এমনি আমি বললাম ভাই আমি তো অমুক জায়গায়। খুব খারাপ ভাষা আমাকে গালাগালি করতেছে, মানে উনি পারতেছে না মোবাইল আমাকে মেরে ফেলবে, মানে এইভাবে। এখন ওনার স্বার্থটাকে আমি সেটাই বুঝি না। একটা পর্যায়ে আমার সাথে যে হিন্দু ছেলেটা আছে, হিন্দু ছেলেটা বলতেছে চাঁদনি আর ইকবাল দুজনে মিলে তো টাকাগুলা খাইছে। সন্ধ্যার আগে আমরা তখন গ্রাম থেকে বেরিয়ে পড়ি, ওর আব্বা আমাদেরকে বাজার পর্যন্ত আইনা দেয় এবং এরপরে আমি চলে আসি রংপুর শহরে। আসার পরে আমার হিন্দু ভাইটা বলতেছে আমি নিশ্চিত তুই ইকবালের খবর নেই, ইকবালকে ধরলেই তুই চাঁদনির খবর পাবি। পরে আমি চিন্তা করলাম তাইলে অবশ্যই ইকবাল এখানে কিছু না কিছু একটা করছে, নাহলে ইকবালের কেন এত বেনিফিটেড? আমি ওদের বাড়িতে গেলে ইকবালের সমস্যা কি? এবং আমার সাথে চাঁদনির কোনো যোগাযোগ নেই, চাঁদনি ইকবালের সাথে যোগাযোগ আছে, নাহলে আমি চাঁদনি বাবা চাঁদনিরে কল দেওয়ার সাথে সাথে কেন ইকবাল ভাই 10 মিনিট পর আমার কল দিবে? কথাগুলো একটু চিন্তা করে দেখেন। পরে চিন্তা করলাম যে না, অবশ্যই ইকবালের স্বার্থ আছে। এবার আমি কারখানায় আস্তে আস্তে করে হিন্দু ভাইটার সহযোগিতা আমি কিছু পোলাপাইন রেডি করি। কারখানা অনেকেই তো আমার, তখন আমি ইকবাল ভাই চলে গেছে, সবাই তো আমার ফ্রেন্ড সার্কেল, 8-10 জন পোলাপাইন রেডি করে একদিন ইকবাল ভাইয়ের কারখানার সামনে যাই আমরা সবাই মিলা, ইকবাল ভাইরে ধরবো, কারণ ইকবাল ভাইরে ধরলে চাঁদনি সন্ধান পাবো, আর উনি জানে চাঁদনি কই আছে। মানে পোলাপাইন সবাই তখন আমার পক্ষে, আমি কান্নাকাটি করি, আমার আবেগ ইমোশন আমার ভালোবাসার দিকে সবাই আমাকে সাপোর্ট দিয়েছে। এবার ইকবাল ভাইরে একদিন কারখানার সামনে সবাই মিলে ধরছে। ইকবাল ভাইয়ের কারখানার সামনে ধরার পরে ইকবাল ভাইরে বলতেছে যে তুমি এই চাঁদনির সাথে ও রিলেশন করাই দিছো, এরপর ও 1.5 বছরের টাকা সব চাঁদনিকে দিছে, এখন তুমি জানো চাঁদনি কই আছে। এমনভাবে যখন ইকবাল ভাইকে ধরা হলো, মানে ইকবাল ভাই তখন কোনো কিছু বলে না। এখন যখন পোলাপাইন ইকবাল ভাইরে একটা কোণার মধ্যে নিয়ে আসছে, একটা কর্নারে নিয়ে আসছে, আইনা খুব মারতেছে। মায়ের খাইতে খাইতে রে ভাই ইকবাল ভাই হঠাৎ করে ওদেরকে বলে বসে যে চাঁদনি কোথায় আছে আমি জানি, চাঁদনি আমার ঘরে আছে, এবং চাঁদনি আমার ঘরে আমার বউ হিসাবে আছে। মানে আমার তখন মনে আমি দুনিয়াতে নাই, আমার এটা কি শোনাইলো, কি শুনলাম। পরে বলে তুই কই, চাঁদনি আছে, চল চাঁদনির কাছে যাবো। এই পোলাপাইন সবাই মিলে তখন ইকবাল ভাইরে ধইরা ইকবাল ভাইয়ের বাসায় গেল, এবং বাসায় যাওয়ার পরে আমি দেখলাম আমার ভালোবাসার মানুষ, আমার ময়না পাখি, আমার টিয়া পাখি, আমার টুনটুনিটা একটা লাল শাড়ি পরে ঘরের মধ্যে বসে আছে। আমাকে দেখার পরে পাশের রুমে চলে গেছে। পাশের রুমে চলে যাওয়ার পরে এই রুমের ভিতরে তখন পোলাপাইন আইসে ইকবাল ভাইরে মানে ধরে ফেলছে, ইকবাল ভাইকে মারবে। ইকবাল ভাই কেন এরকম কাজ করছে, মানে কেন উনি আমার সাথে এরকম প্রতারণা করছে, ইকবাল ভাইরে মারতেছে, মানে খুবভাবে মারতেছে। কিছুক্ষণ পাশের রুমে চাঁদনি ছিল, থাকার পর একটা সময় দরজাটা খুলে আইসে আমার পা ধরে চিৎকার করে কান্না করতেছে যে হাসিবুল আমি তোমার পায়ে ধরে আমি তোমার সব টাকা ফিরিয়ে দেবো, তুমি আমাকে যত টাকা দিছো কিন্তু আমার হাজব্যান্ডে মাইরো না, তুমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দাও। আসলে আমাদের ইনকাম সোর্স ভালো ছিল না, ও আর আমি অনেক দিন ধরে রিলেশনে আছি, আমরা টাকা জমাইতেছি কিন্তু আমাদের টাকা থাকে না, আমরা দুজনেই টাকা জমাই, টাকা খরচ হয়ে যায়, টাকা জমাই, টাকা খরচ হয়ে যায়, আমরা টাকা রাখতে পারি না। এই জন্য সর্বশেষ আমি তোমার সাথে প্রেমের অভিনয় করছি এবং তোমার কাছ থেকে টাকা নিয়েছি, এবং টাকা নিয়ে আমরা দুজনেই, তুমি আমাকে যখন প্রপোজ করছো তারও আগ থেকে ইকবালের সাথে আমার রিলেশন আছে। সো ইকবালে আমাকে বুদ্ধিটা দিচ্ছে এবং সেই বুদ্ধি মতো আমি কাজ করছি, আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে গেছি, কিন্তু আমি কথা দিতেছি আমি তোমার সব টাকা ফিরিয়ে দেবো, আমি তোমার কাছ থেকে জানিয়েছি, কিন্তু আমার জামাইরে মাইরো না। আমার ভালোবাসার মানুষটা আমার পায়ে ধরে তার স্বামীর জীবন ভিক্ষা চাইতেছে, বা তার স্বামীকে যাতে আমরা না মারি ও কান্না করতেছে। আমি তোরে ভালোবাসি, মানে টাকা কেন, ও যদি আমার কলিজাটা নিয়ে যেত আমার এতটা কষ্ট লাগতো না, আমার জীবনটা যদিও নিয়ে যেত আমি এতটা কষ্ট পাইতাম না। যে কাজটা ও করছে যেটাতে আমি এত বেশি কষ্ট পাইছি, সবাইরে বললাম যে ছেড়ে দে, সবাই বলতেছি ছাইরা দে, যা হবার তা হয়েছে ছেড়ে দে। পোলাপাইন বলে আরে ভাই ছাড়বো কেন, আপনি টাকা লন, এমনি টাকা নিতে হবে না, ছেড়ে দে। তো এরপরে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে পরে সবাই মিলে চলে আসলাম। আইসা আমি আবারও কারখানায় চাকরি করতেছি, আমি সব ভুলে গেছি, আমার জীবনে যা ঘটেছে যা হয়েছে এইসব মনে রেখে তো আর কোনো লাভ নাই, এইসব মনে রেখেও বা কী করবো, যে নিয়ে গেছে। ইকবাল ভাইয়ের সাথেও ভালো থাকুক। আমি একটা নতুন সিম ব্যবহার করতেছি, আমি সিম নাম্বারটাও চেঞ্জ করে ফেলি, আমি আর এই নাম্বারগুলো ব্যবহার করি না। তারই প্রায় আপনার
মানে আমি যে কারখানায় চাকরি করি ওই কারখানায় তারপরে প্রায় এই ঘটনার 4 থেকে 5 মাস পরে, 5 মাস পরেই হবে, 5 মাস পরে আমি একদিন কারখানায় বসে আছি, আমাদের কারখানার একটা মেয়ে আইসা আমাদের ফ্লোরে আমার খুঁজতেছে, মানে আমাদের ফ্লোরে আইসা খুঁজতেছে যে হাসিব ভাই কোন ফ্লোরে আছে, হাসিব ভাই। পরে আমি আসছি, আসার পরে বলে ভাইয়া আপনার সাথে একজন একটু কথা বলবে। তো আমি বললাম যে আমার সাথে কথা বলবি কি? মেয়েটা বলতেছে, এটা কিন্তু আবার মানে 4-5 মাস পরের কথা আমি বলতেছি ওই ঘটনার। আমি তখন কিন্তু ঠিক হয়ে গেছি, মানে পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে, আমি আর এইসব নিয়ে কোনো চিন্তা করি না। এটা আমার লাইফে একটা কমপ্লিটলি অ্যাক্সিডেন্ট ছিল এবং অ্যাক্সিডেন্ট মনে করি আমি মানে আমার সময়গুলো পাস করতেছি, আমার এগুলোর মধ্যে নাই। পরে এই মেয়েটা আমার বলতেছে, মোবাইলটা দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করে শুনতেছি যে ওই পক্ষ থেকে কথা বলতেছে চাঁদনি, কান্না করতেছে, কান্না করে করে বলতেছে যে যদি পারো একটু রংপুর মেডিকেলে আসো, আমাকে একটু শেষ দেখা দেখে যাও, এরকম করে বলতেছে। আমি তখন বললাম কী হয়েছে তোমার, তোমাকে শেষ দেখা দেখতে হবে কেন, তুমি ইকবাল ভাইয়ের বিয়ে করছো, মানে কী হয়েছে? বলে যদি পারো একটু আসো। ভাই আমার এত ক্ষতি করছে, আমার জীবনের 12টা বাজাই দিছে, এরপরেও আমি মোবাইল ফোনটা মেয়েটাকে দিয়ে আমি তখন মানে ফ্লোরের কাউরে কিছু বলি নাই, মানে সুপারভাইজার, ম্যানেজার, সিকিউরিটি কাউরে কোনো কিছু না বলে আমি বেরিয়ে গেছি, মানে ডিরেক্টলি বেরিয়ে গেছি। বেরিয়ে আমি দৌড়ে রংপুর মেডিকেলে চলে গেছি। রংপুর মেডিকেলে যাওয়ার পর আমাকে যেই মানে বললো যেই তালায় আসে বা যেই রুম নাম্বার বলো, ওখানে গেছি, যাই দেখি যে ওর অবস্থা এত খারাপ, ওর ঘাড়ের নিচে, গলায়, হাতে, পায়ে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। কান্না করতেছে আমাকে দেখে এবং আমি ওকে এত মাস পরে দেখছি, একদম শুকিয়ে গেছে, চোখগুলো চোখের নিচে কালি পড়ে গেছে, মানে কি যে একটা অবস্থা দেখার মতো না, খুবই বৃষ্টি হয়ে গেছে চেহারাটা। দৌড়ে যেয়ে ধরলাম, ধরে বলতেছি তুমি কী হয়েছে? পরে কান্না করতে করতে বলে ইকবাল আমারে মারছে। তাই আমি বললাম ইকবাল ভাই তোমার মারবে কেন? পরে বলে আসলে না আমি তোমাকে ঠকাইছি। কান্না করতে করতে বলে যে আমি তোমাকে ঠকাইছি, তো তোমার সাথে বেইমানি করছি, তো আল্লাহ এটা আমাকে উচিত শিক্ষা দিয়েছে, আল্লাহ আমাকে উচিত শিক্ষা দিয়েছে, ইকবাল আমাকে অনেক মারছে। আমি হসপিটালে আছি, আমার কাছে একটা টাকাও নাই, যদি পারো আমার চিকিৎসাটা চালিয়ে যাও। ভাই আমি সারাটা রাত হসপিটালে ছিলাম। আমি বলি তুমি যে হসপিটাল আছো ইকবাল ভাই জানে? বলে ও জানে, কিন্তু কখনোই আসবে না। আমি 2 দিন হসপিটালে থাকি এবং 2 দিন আমি সম্পূর্ণভাবে ওর সাথে থেকে ওর ট্রিটমেন্ট করি হসপিটালে, ওর সেবা যত্ন করি, ওর সমস্ত কিছু আমি দেখাশোনা করি। 2 দিন পরে ও সুস্থ হয়। সুস্থ হলে পরে হসপিটাল থেকে তখন রিলেজ ওর শরীরে সেলাই করা লাগছে, আপনি বুঝেন কী পরিমাণে মারছে। 2 দিন পরে আমি বললাম যে চাঁদনি কোথায় যাবা? ও বলে আমার শ্বশুর বাড়িতে, আমার স্বামীর কাছে। আমি বললাম তোমার স্বামী 2টা দিন তুমি হসপিটালে ছিলা, তোমাকে একটাবার দেখতে আসে নাই, তা এখন সেই স্বামীর কাছে যাবা? আমাকে বলে শত হইলে তো আমার স্বামী, ও আমার কলমা কাবিন করে আমার বিয়ে করছে, আমি ওর কাছে যাব না তো কোথায় যাব? আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। একটা মানুষ তো বেইমান হয়, এরকম বেইমানও কি হতে পারে? 2টা দিন ওর স্বামী একটাবার ওর খবর নিতে আসলো না। আমি 2টা দিন পাগলা কুত্তার মতো ওর পিছনে পিছনে ঘুরে ওর সেবা যত্ন করে সুস্থ করলাম, একটাবার আমাকে কোনো কৃতজ্ঞতা বোধ তো করেই না। ও চলে যাবে ওর স্বামীর কাছে, ঠিক আছে, রিক্সাতে উঠে দিলাম, চলে গেছে। 2 দিন পর আমাকে ফোন দিছে, ফোন দিয়া এমনিই কথা কয় সন্ধ্যার সময় বা রাতের বেলায়, মাঝে মাঝে রাত অনেক রাতে ফোন দেয়। তো ফোন করলে আমি বলি যে ইকবাল ভাই কই? বলো ও তো নাইট ডিউটি, ও নাইট করতেছে। এরকম করে আমার সাথে কথা বলে এবং মাঝে মাঝে ইকবাল ভাই ওরা মারে, মানে এই সেই মারা না, 2 দিন পরেই মারে, 2 দিন পরেই মারে, 2 দিন পরেই মারে। এবং একদিন ও রাতের বেলায় হঠাৎ করে আমাকে ফোন দিছে, রাত 1টার দিকে ফোন দিয়া বলতেছে ইকবাল ভাই ওরে একটু আগে মাইরা ঘর থেকে বেরোইছে, মানে একটু আগে মাইরা বেরোইছে। এবার আমাকে বলতেছে যে আমার শরীরে সব জায়গা থেকে রক্ত বেরোইতে আছে, আমি আর নিতে পারতেছি না, আমি এখন সুইসাইড করবো, মানে আত্মহত্যা করবে। কেন তুমি আত্মহত্যা করবো? বলে আমি মরে যাবো, তো তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার টাকাটা ফিরিয়ে দিতে পারি না, তোমার কাছ থেকে আমি যে টাকাটা নিয়েছিলাম ইকবালের সাথে মানে মিশে, তা মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাই, তুমি ভালো থাকো। এই বলে ও তখন করলো কি, মানে ফোনটা কেটে দিল। আমি তখন বারবার ও নাম্বারে ট্রাই করতেছি, নাম্বারে আর কল ঢুকে না। নাম্বারে কল না ঢুকে আমি ডিরেক্টলি ওর বাসায় চলে গেছি। এই রাতের বেলায় আপনি চিন্তা করেন যে রাতের বেলায় আমি ওর বাসায় চলে গেছি, বাসায় গিয়ে দরজা নক করতেছি, দরজা খুলছে, খুলে দেখো যে ও একদম মানে রশি, মানে ফ্যানের সাথে যে ঝুলবে রশি পর্যন্ত বাইন্দা রাখছে, তো মোবাইলটা বন্ধ করে দিছে। আর আমি কান্না করতেছে, আমার জড়াই ধরে কান্না করতেছে, বলতেছে তুমি আমাকে নিয়ে যাও। আমি বললাম যে কেন আমি তোমাকে নিয়ে যাবো? ও বলে তুমি আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকলে মরে যাবো। তাই বললাম তোমাকে কোথায় নিয়ে যাবো? বলে আমি জানি না তুমি কোথায় নিয়ে যাবো, বাট তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে কোথাও না কোথাও নিয়ে যাও, নাহলে আমি মরে যাবো। মানে এরকম করে চিৎকার করে কান্না করতেছে, মানে চিৎকার করে কাঁদতেছে। মানে আমি এই রাতের বেলায়, এই রাতে আমি ওরে নিয়ে ঘর থেকে বেরোইছি, ওই রাতে মানে ঘর থেকে বেরিয়েছি, ওরে নিয়ে ঘর থেকে বেরিয়ে আমি কোথায় যাব? কারণ রংপুর শহরে আমি যেখানেই থাকি ইকবাল ভাই আমার খুঁজে বের করে ফেলবে, এবং ইকবাল ভাই খুঁজে বের করবে একটা ঝামেলা হবে, যার জন্য আমি ওই রাতের বেলায় রংপুর থেকে ঢাকার বাসে উঠি। আমাদের সাথেই কারখানায় একটা ছেলে কাজ করতো, ও ঢাকায় থাকে,
এবং ও একটা গার্মেন্টসে চাকরি করে। ওই ছেলেটার সহযোগিতায় পরে আমি ওর নিয়ে ঢাকাতে রওনা হয়েছি, ঢাকায় চলে যাব। ওই নিয়ে আমি তখন ঢাকায় যাইতেছি, ওর মোবাইল ফোন টোন সব বন্ধ, আমার মোবাইলটা খোলা আছে। সকাল ঢাকায় গিয়ে পৌঁছাইছি। ঢাকায় পৌঁছানোর পরে দিনে 10টার দিকে আমাদের ওই যে পরিচিত ভাই আছে ওরম বাসায় গিয়ে উঠছি। 10টার দিকে আমার ইকবাল ভাই ফোন দিছে। ফোন দিয়ে আমার বলতেছে আমার বউ কই। এমনি আমি বললাম ভাই আপনার বউকে আমি কেমনে জানি, আমি তো জানি না। পরে আমার বলে যে দেখ আমার বউ কই বল, যদি না বলোস খুব সমস্যা হবে। তুই কই, তুই তো কারখানায়ও যাস না, তুই কারখানায়ও না, আজকে অনেকদিন ধরে তুই কারখানার বাইরে, তুই রুমেও যাস না, তুই কই আসিস, আমার বউ ফিরিয়ে দে। আমি বললাম ভাই আমি আপনার বউ ফিরিয়ে দেবো কোত্থেকে। ওই সময় আরেকটা বিষয় বলে রাখা ভালো, ও কিন্তু প্রেগনেন্ট, ওর পেটে কিন্তু বাচ্চা আছে। আমি তো প্রেগনেন্ট অবস্থায় ওকে নিয়ে আসছি। পরে আমি বললাম মানে ওরই প্রেগনেন্ট অবস্থায় কিন্তু ওর জামাই ওর এইভাবে মারতো। পরে আমি বললাম যে না ভাই ওকে আমি জানি না। এই ইকবাল ভাই আমাকে প্রতিদিন ফোন দিত, ফোন দিয়ে গালাগালি করতো, প্রচুর পরিমাণে গালাগালি করতো যে আমার বউকে, আমার বউরে ফিরিয়ে দে, আমার বউ কোথায়, আমার বউরে ফিরিয়ে দে, মানে প্রচুর গালাগালি করতো। আমি ওরা কোনো কিছু বলতাম না। এরকম করতে করতে পরে আমি ওইখানে গিয়া আমি একটা হোটেলে, আপনার একটা খাবারের হোটেলে চাকরি নেই, এবং ওর আমি তখন বাসায় রাখি। আমার কাছে কিছু জমানো টাকা টুকা থাকে, অনেক টাকাই থাকে, ওইগুলো আমি তখন খরচ করতেছি। এমন করতে করতে ওর ঘরে একটা কন্যার সন্তান হয়, মানে একটা মেয়ে হয়। তা মেয়েটা হওয়ার পরে আমি তখন ওই এই হোটেলে চাকরি করি। মেয়েটা হয়েছে, মেয়েটা হওয়ার কিছুদিন, মানে মেয়েটা হওয়ার লাইক আপনার 6 থেকে 7 মাস পরে এরই মাঝে আবার ইকবাল ভাই আমাকে ফোন দেওয়া ছেড়ে দিছে। আমার সাথে ইকবাল ভাইয়ের কোনো যোগাযোগ না, আমি পরিবারের সাথে মাঝে মাঝে যোগাযোগ করতেছি, বা বাড়িতেও মাঝে মাঝে যাচ্ছে, আব্বা আম্মাও ঠিক আছে, আমার মাও ঠিক আছে, বাবা তো মারা গেছে। পরে দেখা গেল কি যে এই অবস্থার মধ্যে মানে বাবুটা হওয়ার কয়েক মাস পরেই একদিন আমি আপনার হোটেল থেকে আসতেছিলাম। তো হোটেল থেকে আসার সময় হঠাৎ করে মানে খুব স্পিড একটা মোটরসাইকেল আমাকে ধাক্কা মারে। মানে মোটরসাইকেল নিচে ডাইরেক্ট আমার পা পড়ে যায় আর কি, মানে আমার পায়ের উপর দিয়ে মোটরসাইকেলটা চলে যায়। খুব কঠিনভাবে আমি মানে ইনজুরিড হই এবং আমার পাটা ভেঙে যায়, ডান পাটা ভেঙে যায়, খুবভাবে ভেঙে যায়, এবং ওই পাটা আমি আর ভালো করতে পারি না। মানে আমার কাছে যে জমানো কিছু টাকা ছিল এই সমস্ত টাকা দিয়ে আমি পায়ের ট্রিটমেন্ট করি, কিন্তু আমার পায়ের ট্রিটমেন্টও শেষ হয় না, আমার পাটা ভাঙা অবস্থায় থাকে। তখন ভাই আবার সংসার চলতেছিল না, মানে খুব পরিমাণের অভাব দেখা দিছে। মানে তখন বাসা ভাড়া দিতে পারি না, থাকতে পারি না, খাইতে পারি না। এই অবস্থার ভিতরে যে ছেলেটা আমাদেরকে ওখানে নিয়ে গেছিলো, মানে যার মাধ্যমে আমরা গেছি, ইয়াসিন ভাই। তো ইয়াসিন ভাই তখন করলো কি, আমারে বলে যে একটা কাজ করো, তুই তো আর কাজ করতে পারবি না, তোর তো পা ভেঙে গেছে, তোর তো আর চিকিৎসাও চলতেছে না, একটা কাজ করি তোর বউরে নাইলে আমি গার্মেন্টসে দিয়ে দিই। উনি যে গার্মেন্টসে চাকরি করতো ওই গার্মেন্টসের উনি সুপারভাইজারের পোস্টে ছিল আর কি, ভালো অবস্থানে ছিল। পরে চিন্তা করলাম যে আসলে বাঁচতে তো হবে, খাইতে তো হবে, মেয়েটারও খাওয়া দাওয়ার দরকার, মেয়েটাও আমি কি করব। পরে আমি রাজি হয়ে গেলাম যে ঠিক আছে ওরা গার্মেন্টসে দিয়ে দেন। ওরা তখন গার্মেন্টসে দিয়ে দিল। গার্মেন্টসে দেওয়ার পর তখন গার্মেন্টসে চাকরি করে। তো গার্মেন্টসে চাকরি করে মানে মরার উপরে খারাপ বলতে একটা কথা আছে। আমি তখন আমার মেয়েটারে নিয়ে ঘরে রান্নাবান্না করি, থাকতেছি, খাইতেছি। মেয়েটা তো আমার না, আমি জানি। এরপর আমি মেয়েটাকে আমার নিজের মেয়ের মতো করে আদর করি, বড় করি। যখন যা লাগে ওর সব কথা শুনতেছি, ওর মতো করে চলতেছি, মানে খুবভাবে ওরে ট্রাই করে যাইতেছে, মানে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। ওরে আমি ভালোবাসি, ওর সাথে আমার ওভাবেই তখন থাকা। ও গার্মেন্টসে যাইতেছে এবং গার্মেন্টসের কিছুদিনের মধ্যে ও তখন আমাদের গার্মেন্টসে, মানে ওদের ওই গার্মেন্টসে একটা নির্বাচন হয়, এবং কিসের নির্বাচন আমি জানি না, এবং ওই নির্বাচন ওকে তখন দাঁড়া করানো হয়, মানে শ্রমিকদের কি একটা নির্বাচন। মানে ও তো দেখতে শুনতে অনেক ভালো ছিল চাঁদনি, এবং ওই নির্বাচন ওকে তখন পাশ করানো হয়, আর নির্বাচনও তখন পাশ করে। এবং ওই নির্বাচনে পাশ করার পরে ও বাসায় মিষ্টি টিষ্টি নিয়ে আসে এবং সবাই ওকে নেতা বলে ডাকে, মানে চাঁদনিকে নেত্রী বলে ডাকতো। তো তখন খুব ভালো অবস্থার মধ্যে আছি, মানে কোনো কিছু ঠিক নাই, মানে পাটা আমার নাই, কিন্তু আমার মেয়েটা কিনে আমার দিনকালগুলো ভালোই কাটতেছে। তো এইভাবে কিছুদিন পরে, প্রায় বছর দেড়েক পরে, 1.5 বছরের পরে আমি তখন পুরোই বাসায়, 1.5-2 বছর মধ্যে টোটালি বাসায় থাকি। আমার আম্মা আমার বড় ভাই আমাকে রংপুর থেকে দেখতে আসে। 1.5 বছর পরে যেটা হইলো, হঠাৎ করে আমার মেয়ের মানে লিভারের সমস্যা দেখা দিল, মানে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিল। এবং মানে মেয়ের বয়স তখন প্রায় 1.5 থেকে 2 বছরের কাছাকাছি ওই বয়স। আর এই মাঝে কিন্তু ইকবাল ভাই আমাদের আর কোনো খবর নেয়নি, টোটালি ওনার মেয়ের খবরটাও নেয়নি। আর 2 বছর মাথায় মেয়েটা তখন সমস্যা দেখা দিয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি। ছোটো মেয়ে তো, এখন ডাক্তার বলতেছে ওর লাঞ্চের সমস্যা, মানে কি একটা অপারেশন করতে হবে এটা বলে। তো যেহেতু বাবু মানুষ, ছোটো মানুষ, এই অপারেশনে আমাদের প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হবে, 2.5 থেকে 3 লাখ টাকার মতো। তো আমাদের তো আসলে কোনো অ্যামাউন্ট নাই, ওরও কোনো অ্যামাউন্ট নাই, আমারও কোনো অ্যামাউন্ট নেই, আমাদের কোনো জমানো টাকাই নেই। এখন 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে বাচ্চা চিকিৎসা করবো কেমন করে? এনিওয়ে, যে আমি একজন পঙ্গু হয়ে বাসায় পড়ে আসি, আমি তো নিজেও চলতে পারি না, নিজেও খাইতে পারি না, এখন কি করব? ওই অবস্থার মধ্যে পড়ে তখন আমি বাড়িতে যোগাযোগ করি আমার ফ্যামিলির সাথে। তা আমার ফ্যামিলি তো আমাকে কোত্থেকে দেয়, আমার বড় ভাইয়া মানুষের মাঠে ঘাটে কাজ করে, বাবা তো নাই, মাও কোনোভাবে পড়ে আছে। তো ছোটো বোনটারও বিয়ে দিয়ে দিছি। তা এখন তো পরিবার থেকে আমাকে কোনো সাপোর্ট দিতে পারবে না, টাকা পয়সা তারাও দিতে পারবে না।
খুব অভাবের ভিতরে পড়ে যাই ভাই, এতটাই অভাবে পড়ি যে বলে বোঝাতে পারবো না। এবং সারাক্ষণই মেয়েটার জন্য কান্নাকাটি করে, কি করবে না করবে কোনো কিছুই বুঝতে পারে না। এবং মেয়েটা প্রতিটা রাতে ভাই নিঃশ্বাস নিতে পারে না। ধরেন নিঃশ্বাসটা নিতে গেলে মেয়েটার মনে হয় কলিজাটা মানে বেরিয়ে যায়, খুব জোরে জোরে চিৎকার করে কাঁদে। আমিও পঙ্গু মানুষ, কোনো কিছু করতে পারি না, যে কোথাও যাবে এরকম কোনো একটা অবস্থার মধ্যে নেই। এমনভাবে প্রায় আরও 4-5 মাসের মতো কাটে। এবং এই 5 মাসের মাথায় ও এত কান্না করে টাকার জন্য পাগল হয়ে যায়, কোথাও কোনো টাকার সন্ধান পায় না, টাকা মিলে না। এবং আমিও অনেক জায়গায় টাকা দেখি, টাকা মিলে না। এরই মাঝে 5 মাস পরে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে আমি টাকা ম্যানেজ করে ফেলছি। আমারে বলে, তাই আমি বললাম টাকা ম্যানেজ করে ফেলছো কীভাবে? আমাকে বলে আমাদের গার্মেন্টসের মানে একটা মানে ওদের নাকি হেল্পিং একটা ফাউন্ড আছে, মানে মানে একটা ফাউন্ডেশন আছে, ওইখানে ওরা সবাই টাকা দেয় মাসে, এবং ওই ফাউন্ডেশনের মাধ্যমে ও টাকা নিবে, মেয়ের জন্য টাকা নিবে, নিয়ে গিয়ে মেয়ে চিকিৎসা করবে। ও অ্যাপ্লিকেশন করছে, ওইখান থেকে গার্মেন্টসের বড় কর্মকর্তারা এটা সিগনেচার করে দিচ্ছে, এখন নাকি ওইখান থেকে টাকা দিবে। তো আলহামদুলিল্লাহ ভিতরে তখন একটা শান্তি আসলো যে যাই হোক টাকাটা ম্যানেজ হয়ে গেলে আমার মেয়ের অপারেশনটা হবে। এবং সেখান থেকেও তখন 5 লাখ টাকা ওই আপনার ফাউন্ডেশন থেকে নিল, 5 লাখ টাকা নিল। এবং 5 লাখ টাকা নেওয়ার পরে সেখান থেকে 5 লাখ টাকা নিয়ে ও তখন করলো কি, আমার মেয়ের চিকিৎসাটা করলো। এবং বাকি যে টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে আমরা যে বাসায় থাকতাম, বাসার সামনে একটা পান সিগারেটের দোকান দিয়ে দিল আমাকে। 2 লাখ টাকার ভিতরে, 2-2.5 লাখ টাকার ভিতরে পান সিগারেটের একটা দোকান দিয়ে দিল। এবং বাকি যেই টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে আমার মেয়ের চিকিৎসাটা করলো। আমার মেয়ের চিকিৎসাও মানে অপারেশনও ঠিক হলো, এবং আমিও পানের দোকানটা দিলাম। আলহামদুলিল্লাহ একটা ভালো জীবনে চলে আসছে। মানে এরকম একটা দিন যে পাবো বা এরকম একটা জীবন যে পাবো, এটা কখনো স্বপ্ন চিন্তা করতে। এবং আমি সিরিয়াসলি তখন বলতাম, সবাইই বলতাম যে গার্মেন্টসের চাকরিগুলো অবশ্যই ফাউন্ডেশনে যাতে সবাই টাকা দেয়, কারণ এই ফাউন্ড যদি থাকে, ওই ফাউন্ড মানেই হচ্ছে নিঃশ্বাস। যদি ওই ফাউন্ডেশন থেকে আমার বউ ওই সময় টাকা না পাইতো, তাহলে হয়তো আমার বউ বাঁচতো না। কিন্তু মাসে মাসে ওই ফাউন্ডেশনে টাকা দিতে হবে, মানে ওদের যে টাকাটা একবারে দিয়ে দিছে তা কিন্তু নয়, প্রতি মাসে মাসে একটা লোন আর মতো আছে, ওটা পরিশোধ করতে হবে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাইলে ভালো, ও মাসে মাসে লোন পরিশোধ করবে, এবং ও লোন পরিশোধ করবে, তাহলে ঠিক আছে। তা আমিও তখন ইনকাম করে কিছু টাকা জমাই ওরে দিই, এবং ও চাকরি করে বেশিরভাগ টাকাই লোনের মধ্যে কেটে যায়। তারপরেও স্বামী স্ত্রী দুজনে খুব কষ্ট করে সময়গুলো কাটাইতেছি। তো আমি যেহেতু বাসায় থাকি, ও যেহেতু মানে মাঝে মাঝে নাইট ডিউটি হয়, হ্যাঁ, তো যেটা সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে কষ্টের কথা এখন বলতেছি, একদিনও নাইট ডিউটির কথা বলছে, যে নাইট ডিউটিতে যাবে এটা বলছে। আমি তো দোকানের সামনে বসে আছি, নাইট ডিউটিতে যাবে, আমি দোকানের সামনে বসে আছি। তো ও যাওয়ার সময় আমি চিন্তা করছি, এক লোকে মাথায় করে আপনার মিষ্টি মানে জিলাপি বিক্রি করতেছিল। তো ও কিন্তু আবার জিলাপি, আমার বউ আবার জিলাপি অনেক পছন্দ করে, সেই জন্য আমি একবার জিলাপি কিনে রাখছি, দোকানে বসে আছি, যে ও যাওয়ার সময় জিলাপিটা ওরে দিব, ও রাতের বেলায় খাবে, মানে গার্মেন্টসে গিয়ে খাবে। তো জিলাপিটা কিনে আমি ধরেন বসে আছি, ওর দিকে তাকায় আছে ও কখন যাবে, মানে ও কিন্তু বেরোলো না, মানে সেদিনও নাইট ডিউটি। রাত্রে আপনার হঠাৎ করে ওটা ফোন দিয়েছে, ও রিসিভ করছে। আমার বলে, আমি বললাম তুমি কই? বলে আমি গার্মেন্টসে। কথাটা খেয়াল করেন, সুন্দর পরে আমার গার্মেন্টসে। কি তুমি গার্মেন্টসে? কোন দিক দিয়ে গেলা? গেট কিন্তু একটাই, মানে আমার বাসা থেকে বেরোয় কিন্তু এই গেট দিয়ে যেত, যে গেটের মুখে আমার পান সিগারেটের দোকানটা। পরে বলে তোমার সামনে দিয়ে তো আসছি। কি বলে, মানে একটা কুকুর পর্যন্ত বেরোয় না, আমার দোকানে একটা কাস্টমারও আসে নাই। মানে ওর সাথে আমি কথা বলছি, ও বলে আমি রেডি হইতেছি, আমি বেরোবো, এবং এরপর থেকে আমি দোকানের দিকে তাকায় আছি, দোকানের মানে গেটের দিকে তাকায় আছি, ও কখন বের হবে শুধু গেটের দিকে তাকায় আছি। একটা কুকুরই গেট থেকে বেরোয় নাই, কিন্তু ও বলো নাকি বেরোয় গার্মেন্টসে গেছে। আমার ভিতর ভাই ডাউট লেগে গেছে, ডাউট লাগছে যে ও তো বাসা থেকেই বেরোয় না, তাহলে গার্মেন্টসে গেল কেমনে। এরপরও রাত 10টার দিকে দোকানটা বন্ধ করি, মানে পান সিগারেটের দোকানটা বন্ধ করে বাসায় যাই, যে মেয়েটারে খাওয়াই মেয়েটারে ঘুম পাড়াই দিই। ঘুম পাড়ায় আমি ওর গার্মেন্টসের দিকে যাই, কারণ গার্মেন্টসে আমার যেহেতু বন্ধু আছে, ইয়াসিন আছে। গার্মেন্টসে যাওয়ার পরে আমি তখন ইয়াসিনের সাথে প্রথমে কথা বলি, যে ইয়াসিন এই চার দিকেই গার্মেন্টস আছে? বলে না, আজকে তো কারো নাইট নেই, আমি তো বাসায়। এবং আমি তখন অবাক হয়ে গেলাম যে ও বাসায় নাইট, আজকে কোনো নাইট ডিউটি নাই, তাহলে ও আমার বললো বাসা থেকে বের হয়েছে। বাসা থেকেও তো বের হয় না, গেট দিয়ে বের হয়, তাহলে ও আমার গেটের এরিয়ার মধ্যেই না কোথাও আছে। আমি মনে করলাম যে সম্ভবত আমার মানে বাসার কারো না কারোর সাথে ওর কোনো একটা অবৈধ সম্পর্ক আছে। আমি সারা রাত ঘুমাই নাই ভাই। আমাদের ওই বস্তিটার মোটামুটি একটা পয়েন্টের ভিতরে বসে আছি, যে সকালবেলা কোত্থেকে বেরোয় আমি এটা দেখবো। এত অনেকগুলো রুম আছে, কোনো না কোনো রুমেও আছে। সকাল 7:30টার দিকে ভাই আমার বউ বের হয়েছে বাড়িওয়ালার ঘর থেকে। আমার নিজের চোখে দেখা দোতলা বাড়িওয়ালার, মানে আপনার এই সিমেন্টের মানে বস্তি বাড়িগুলোর মতো আর কি, দোতলা রুম থেকে ও বাড়িওয়ালার ঘর থেকে বেরিয়েছে। আমি তাকায় আছি, বাড়িওয়ালার ঘর থেকে বেরোয়, যখন বাড়িওয়ালার ঘর থেকে বেরিয়েছে আমি তখন দৌড়ে আমার ঘরের ভিতরে ঢুকে গেছি, ঘরের ভিতরে দরজা লাগাই দিয়েছি, এখন যদি বুঝতে না পারে। আইসা দরজা খুলতে ধাক্কাইতে আসছে, আমি তখন দরজা খুলছি, খোলার পরে বলতেছে আমার অনেক ঘুম আসছে, আমার অনেক খারাপ লাগতেছে, আমি অনেক সারা নাইট ডিউটি করছি, মানে ক্লান্ত। ও ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে আমি চিন্তা করলাম,
আরে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, বেইমান সবসময় বেইমানই থাকে। এই অমানুষের জন্য, এই প্রতারকের জন্য, এই মানে কালফিটের জন্য আমি কি না করছি ভাই। অন্যের সন্তান আমি মানুষ করতেছি। আমার বাবারে মারা গেছে, আমি মৃত বাবার কবরটা পর্যন্ত আমি দেখতে গেছি, আমি হাইটে গেছি একরকম। আমার পরিবারের 1.5 বছরের ইনকামের টাকাও নিয়ে গেছে। এরপরে আমি ওরে ইকবালের হাত থেকে বাঁচে আমি ওরে ঢাকায় নিয়ে আসছি। আজকে আমি নিজের পাটা পর্যন্ত হারাইছি, এত কষ্ট করলাম। এরপরে ও কীভাবে পারলো বাড়িওয়ালা রুমে যাইতে? এবং বাড়িওয়ালা বয়স্ক একটা লোক, এরকম একটা বয়স্ক লোকের কাছে রাগের বশবর্তী তখন চিন্তা করলাম যে না, ওকে আর ছাড়া যাবে না। শুধু এরপরে আমি মাঝে মাঝে খেয়াল করে দেখতাম যে বাড়িওয়ালা রুমে যাইতো, রান্নাবান্না করে বাড়িওয়ালাকে দিয়ে আসতো। মাঝে মাঝে বাড়িওয়ালা রুমে যেতাম, বাড়িওয়ালার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল, বেশ কয়েকবার দেখছি। পরে একবার মনে হচ্ছে যে ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো, ঘরের মধ্যে যখন থাকবে বালিশ চাপা দিয়ে ওর মেরে ফেলবো। পরে চিন্তা করছি যে না, বালিশ চাপা দিয়ে মেরে ফেললে তো মেরে ফেলা হয়ে গেল। ও যে আমার 1.5 বছরের ইনকাম নিয়ে গেছে, ওরে আমি উচিত একটা শিক্ষা দিব। 1.5 বছরের ইনকাম নিয়ে গেছে, আমার জীবন নষ্ট করছে। তখন আমি করলাম কি, একটা আমাদের এই বস্তি এলাকারই একজন লোক আছে, হায়দার ভাই নামে পরিচিত। উনি একটু খারাপ লোক আর কি। হায়দার ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করে আমি ডিরেক্টলি হায়দার ভাইয়ের একদিন প্রস্তাব দিলাম যে আমার বউরে আমি দিব। উনি বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অনেক মেয়ে টার্গেট করে আনে চাকরি দেওয়ার নাম করে, এবং এসে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় উনি বিক্রি করে আর কি, মানে পাচারকারী যাকে বলে। ওনারা আমি তখন বললাম যে ভাই আমার বউরে আমি দিব, কত দিবেন? উনি বলে ধুর ভাই, এটা কি সম্ভব নাকি? ওনারা তখন আমি সিরিয়াসলি বললাম যে দিব। উনি আমার বলে যা 2 লাখ টাকা দিব। 2 লাখ টাকা একটু বাড়াই দিবেন, 3 লাখ টাকা দিবেন। উনি বলে যা 2.5 লাখ টাকা দিব, তুই দিয়ে দিস। আমি যেখানে কমে এখানে আনবে, এনে দিয়ে যাবি, তোর আমি টাকা দিয়ে দিব। আমি বললাম ঠিক আছে, দিবেন তো? বলে হ্যাঁ ঠিক আছে। এরপরে ওনার সাথে কথাবার্তা হলো, এবং কথাবার্তা হওয়ার পরে আমি তখন করলাম কি, একদিন চাঁদনিরে বললাম যে চাঁদনি, আমরা আজকে সন্ধ্যার সময় একটা দাওয়াত আছে, ওইখানে যাব। আমি কিন্তু চাঁদনিরে এরই মাঝে কোনোভাবেই বুঝতে দেই নাই যে ওর যে এর সাথে সম্পর্ক আছে বা এগুলো যে ও করতো, বা এগুলো কিন্তু আমি কোনোদিনও ওর কাছে বলি না যে আমি দেখছি তুমি বাড়িওয়ালা রুমে গেছো, বাড়িওয়ালার সাথে অবৈধ কাজ করছো। এগুলো আমি নিজের চোখে কিচ্ছু বলি না ওরে। কারণ আমার টার্গেট হচ্ছে আমি ওরে মানে উচিত শিক্ষা দিয়ে দিব। যেমন কুকুর তেমন মুকুর, আমি ওরে মানে বেশ্যা পাড়ায় বিক্রি করে দিব। ঠিকই আমি ওই হায়দার ভাইয়ের কথা মতো ওরে আমি একটা জায়গায় দাওয়াতের কথা বলে সুন্দর মেয়েটারে ঘরে রেখে যাই, মেয়েটারই নেই না, ঘরে রেখে আমি তখন ওরে নিয়ে যাই। এবং যাওয়ার পরে একটা বাসায় যাই, একটা শিল্পপতির বাসায়। ওই বাসায় গিয়া আমি ওরে বলি তুমি একটু বসো, আমি আসতেছি। এবং এই বলে আমি তখন বেরিয়ে ইকবাল বাইরে মানে ইয়ারে ফোন দেয়, হায়দার বাইরে কল দেয়, হায়দার ভাই আমার টাকাটা দেয়। আমি নগদে টাকাটা নিয়ে, আমার খুব কষ্ট হয়েছে ভাই। এই কষ্টটা আসলে ভুলার মতো না। আমার মনে আমার চোখের পানি বেরিয়ে গেছে যে আমি যারে ভালোবাসছি ওই জন্য তো অনেক কষ্ট করছি, কান্না করতে করতে আসছি। আইসা ঘরে আইসা মোবাইলটা বন্ধ করে দিছি। মোবাইলটা বন্ধ করে মেয়েটারে জড়াই ধরে চিৎকার করে কাঁদছি। যে টাকাটা আমাকে হায়দার ভাই দিছে 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকায় আমি আড়াই পাইও আসলে আমি হাত দিয়ে ধরি নাই। ওই টাকাটা আমি ঘরের মধ্যে রেখে দিছি। 2.5 লাখ টাকা আমি ঘরের মধ্যে রেখে দিছি। এবং এরপরে চাঁদনির সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আমার আর কোনো যোগাযোগ নাই ওর সাথে টোটালি। মানে ওরে ওইখান থেকে কোথায় নিয়ে গেছে, কি করছে, এগুলো আমি কিচ্ছুই জানি না। এইভাবে 3-4 দিন আমি তো পাগলের মতো হয়ে গেছিলাম। মানে খাওয়া বন্ধ, থাকা বন্ধ। সবাই আমারে বলে চাঁদনি কোথায়, বাড়ি হলেও বলে, হ্যাঁ বলেও গ্রামে গেছে, সবারই বলে গ্রামে গেছে। এভাবে 3 দিন পরে চাঁদনিকে ওখানে দিয়ে আসার 3 দিন পরে আমি ওই যে 2.5 লাখ টাকা ওইটা আমার ঘরের মধ্যে রাখছিলাম। তো যেহেতু আমার মেয়েটা ধরেন এখন একা ঘরের মধ্যে থাকে, বস্তির অনেকেই আমার ঘরে ঢুকে আমার মেয়েটার আদর করার জন্য, মেয়েটা একা একা থাকে, অনেকেই ঢুকে যত্ন করে। আমি তো পঙ্গু, আমার বউ নেই ওই হিসাবে। এইভাবেই কে জানি ঢুকতে ঢুকতে ভাই হঠাৎ করে আমার ঘর থেকে, আমি তো আর তালা মেরে রাখি না, আর ওই সময় তো আমি পাগলের মতো ছিলাম, কোথায় কি রাখতাম না রাখতাম আমার কোনো আইডিয়া ছিল না। সেখান থেকে আমার 2.5 লাখ টাকা কে জানি আমার বস্তির ঘর থেকে নিয়ে চলে যায়। টাকাটা নিয়ে গেছে, বিশ্বাস করেন আমি একটা আওয়ারের জন্য বস্তির কাউরে জিজ্ঞেস করি না যে টাকাটা কি নিয়ে গেছে। 1 টাকা 2 টাকা না, আমার মতো একজন পান সিগারেট বিক্রেতা, পঙ্গু একজন পান সিগারেট বিক্রেতার জন্য 2.5 লাখ টাকা কিন্তু 2.5 কোটি টাকার মতো। তো টাকাটা আমার নিয়ে চলে গেল। কান্না করি, পানের দোকানে বসে থাকি। এভাবে প্রায় 17 দিন পরে, 15 থেকে 17 দিন পরে একদিন হঠাৎ করে ইয়াসিন ভাই কিন্তু আর আমার কোনো ফোন টোন দেয় নাই চাঁদনির বিষয়ে, উনি আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। 15-17 দিন পরে একদিন উনি আমার দোকানে আসছে, পানের দোকানে আইসা আমারে বলতেছে যে চাঁদনি কোথায়, এমনি আমারে বলে। আমি বললাম চাঁদনি কোথায় আমি তো জানি না। আমার কাছে মনে হয় যে এটা আর কি, যে চাঁদনি মানে ওনার সাথে যোগাযোগ করছে বা ওনার সাথে কথা হয়েছে এরকম কিছু একটা। তো পরে আমার বলে চাঁদনি কোথায় বলো। আমি বললাম চাঁদনি কোথায় আমি জানি না। পরে আমার বলে আপনি ওই দিন রাতে আমার ফোন দিছিলেন কেন? আমি বলে ওই দিন রাতে ফোন দিছি এবং উনি আমার বলে আপনি গার্মেন্টসের সামনেও গেছেন, সিকিউরিটি আমারে বলছে।
এমন তো অনেক পুরনো কথা। গেছিলাম আমার বউরে খোঁজার জন্য, আমার বউ নাইট ডিউটির কথা বলে বেরোইছে, নাইট ডিউটির কথা বলে বেরোয় আমার বউ কই গেছে আমি জানি না। পরে বলে আপনি সত্যি করে বলেন চাঁদনি কই, যদি বলেন তাহলে ভালো হবে, আর না বলে কিন্তু খুব খারাপ হবে। আমি তখন মানে ওনার সাথে রেগে গেলাম, মানে কিরে আমার বউর জন্য কেন সবার এত দরদ, ওই ইকবালও আমার বউর জন্য দরদ দেখাইলো, এখন ইয়াসিন বি আমার বউর জন্য দরদ, বাড়িওয়ালা আমার বউরে রুমি লইয়া যায়, এত কে মায়া, এই বলে আমি ওনার কলা চেপে ধরছি। এই বেটা, আমার বউরে আমি কি করছি না করছি এই কৈফিয়ত তোরে দিতে যাবো কেন? পরে আমারে বলে আপনি কলার ছাড়েন, কলারটা ছেড়ে একটু ঠান্ডা মাথায় বসেন, আপনার বউরে কি করছেন? আপনার বউ অনেক ভালো, এরকম মেয়ে দুনিয়াতে হয় না। আমি বললাম ওই মেয়ে আপনি কারে ভালো বলতেছেন? আমি নিজের চোখে দেখছি আমার বউ বাড়িওয়ালার সাথে আকাম করতে। আমার বউ নাইট ডিউটির কথা বলে সারা রাত বাড়িওয়ালা রুমে ছিল। উনি বলে হ্যাঁ ছিল, যদি বাড়িওয়ালা রুমে থেকেও থাকে তবে আপনার জন্য ছিল। যে আমার জন্য আমার বউ বাড়িওয়ালা রুমে ছিল? হাউ ফানি, কি বলতেছেন এগুলো আপনি? আমি কি বলছি আমার বউরে বাড়িওয়ালা রুমে যাওয়ার জন্য? ওই তখন আমাকে বলে আজকে একজন পঙ্গু মানুষ হইয়া পান সিগারেটের দোকান দিছেন, এই পান সিগারেটের দোকানটা দেওয়ার টাকাটা কোত্থেকে আসছে? আপনার মেয়েটা মরতে বসছে, মেয়েটার অপারেশন করাইছেন, সেই টাকাটা কোত্থেকে পাইছেন? আমি বললাম এই টাকা তো চাঁদনি গার্মেন্টসের ফাউন্ডেশন থেকে নিছি। ওই তখন আমাকে বলে বাহ, আপনি পান সিগারেটের দোকানদারি করেন, মূর্খ মানুষ, না জানারই কথা, তাও আপনাকে জানাই দিই, বাংলাদেশের বুকে এরকম কোনো গার্মেন্টস নাই যে গার্মেন্টস থেকে 5 লক্ষ টাকা লোন নেওয়া যায়। আমি তখন বললাম 5 লক্ষ টাকা লোন নেওয়া যায়? তাই ও যে বললো লোন নিয়েছে, তার মানে কি এটাও মিথ্যা? বলে হ্যাঁ এটা মিথ্যা, ও কখনোই গার্মেন্টস থেকে লোন নেয় নাই, গার্মেন্টসে লোনের কোনো সিস্টেম নাই। ও ওই বৃদ্ধ বাড়িওয়ালার কাছ থেকে টাকা নিছে 5 লাখ, এবং বিনিময়ে ও বাড়িওয়ালাকে বলছে যে ও বাড়িওয়ালার সেবা যত্ন করবে, বাড়িওয়ালা মরণ পর্যন্ত বাড়িওয়ালার সেবা যত্ন করবে, বাড়িওয়ালার সাথে থাকবে, বাড়িওয়ালাকে দেখবে, এবং তিনি বাড়িওয়ালার সাথে কলমা পর্যন্ত পড়ছে। হয়তো আমার বউ হয়ে বাড়িওয়ালার সাথে কলমা কেন পড়লো? বলে আপনার মেয়েটারে বাঁচানোর জন্য, আপনার পঙ্গু স্বামীটারে বাঁচানোর জন্য, মেয়েকে বাঁচানোর জন্য, এই ছাড়া ওর কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। আমি তখন অবাক হয়ে বললাম এই জন্যই তো বাড়িওয়ালা আমাকে টাইম দিছে, যে ও কোথায় গেছে, কোন জায়গায় গেছে আমি ওর খুঁজে বের করে আনবো, তুই আমার ঠিকানা দে, আমার ঠিকানা দিয়ে আমি ওর বাড়িতে যাবো। বাড়িওয়ালা আমাকে টাইম দিছে, 1 মাসের মধ্যে যদি আমি ওরে খুঁজে বের করে আইনা না দে, তাহলে বাড়িওয়ালা আমার নামে মামলা করবে বা ওরে খুঁজে বাড়িওয়ালা বের করবে। তো তখন আমি বুঝলাম যে বাড়িওয়ালা কেন ওকে নিয়ে এত আগ্রহ। তার মানে বাড়িওয়ালাও মনে করতেছে যে টাকা নিয়ে আমার বউ চাঁদনি ভাইগে গেছে, যেমনটা আমি মনে করেছিলাম ইকবালের সাথে ও পালিয়ে যাওয়ার পরে। আমি তখন আর চোখের পানি ধরে রাখতে পারি নাই, ঘরে গিয়ে মেয়েটারে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করলাম যে আসলে আমি আর কত ভুল করব, আমি যে আমাকে এত ভালোবেসেছে, যার জন্য আমি এত ভালোবাসা পাইছি, আমি সেই ভালোবাসার মানুষটাকে এইভাবে ছেড়ে দিলাম, বা এইভাবে তার আমি ওখানে বিক্রি করলাম। আমি তখন দৌড়ে হায়দার ভাইয়ের কাছে গেলাম, হায়দার ভাই গিয়ে বললাম হায়দার ভাই আমার বউরে কই রাখছেন? উনি বলে ওইখানে তো আপনার বউরে সেল করে দিছে। আমি তো আর কোনো মেয়ে রাখি না, আমি তো ধরেন একটা যদি আমার কাছে আসে আমি 20, 25 বা 10,000 টাকা লাভ পাইলে আমি আরেক জায়গায় দিয়ে দিই, আমি দিয়ে দিছি। বলি ভাই কার কাছে দিছেন? বলে যেখানেই দিছি এখান থেকে তো আর খুঁজে আনা যাবে না, আমি তো অনেক মেয়ে, কোন জায়গায় দিছি বা কোথায় আছে, দেশে আছে না দেশের বাইরে নিয়ে গেছে আমি তো জানি না। আমি চিৎকার করে পায়ে ধরে বললাম হায়দার ভাই যত টাকা লাগে আমি আমার বউকে ফিরে পেতে চাই। হায়দার ভাই আপনি 2টা পায়ে ধরি, আমি ওরে নিয়ে গ্রামে চলে যাবো, আমি ওকে নিয়ে গ্রামে থাকবো, আমি আর কখনোই ওকে নিয়ে আমি কোথাও থাকবো না। হায়দার ভাই আমি আপনার পায়ে ধরি, আপনি যেমনি পারেন ওরে আপনি আমার কাছে আইনা দেন, ভালোবাসি, আমি ভুল করে ফেলছি। ওই দোকান আমার বলে আপনি জানেন এখন কি করবেন, কিন্তু টাকা লাগবে, যাদের কাছে আমি করছি তাদেরকে দিতে টাকা লাগবে, 5 লাখ টাকারও বেশি টাকা লাগবে ওকে খুঁজে বের করতে। আমি বলি 5 লাখ কেন, 50 লাখ টাকাও যদি লাগে আমি আমার নিজেকে বিক্রি করে দিব, তারপরেও আমি ওরে খুঁজে বের করবো, আপনার 2টা পায়ে ধরে। উনি আমারে বলে আপনি 2.5 লাখ টাকা নিয়ে গেছেন না, সে 2.5 লাখ টাকা সহ আরও 2.5 লাখ টাকা মিলিয়ে 5 লাখ টাকা মিলিয়ে দেন, আমি একটা ব্যবস্থা করে দিব। তখন আমি 5 লাখ টাকা কোথায় পাবো? 5 টাকাও তো আমার কাছে নাই। শেষ পর্যন্ত আমার কাছে একটা পুঁজি আছে, আমার কাছে মনে হলো যেটা হচ্ছে আমার 2টা কিডনি। একটা কিডনি হলো মানুষ বাঁচতে পারে। আমি তখন আমার একটা কিডনি বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে ঘুরতে ঘুরতে আল্লাহর কি অশেষ মেহেরবানি একজন সৌদি প্রবাসীর মা রে পাই। একজন সৌদি প্রবাসীর মা, ওনার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে এবং উনি কিডনির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ওই নিউজ পেয়ে আমি তখন সেখানে যাই, এবং সেখানে যাওয়ার পর আমার কিডনির সাথে মানে আমার ব্লাডের সাথে আমার ম্যাচ হয়, দেন সেখান থেকে আমি ওই ভদ্র মহিলাকে কিডনি দান করি।
আমি কিডনি দান করে দিই, ওই লোকটা আমাকে 5 লক্ষ টাকা দেয়, 5 লক্ষ টাকা কন্ট্রাক্টে আমি কিডনি দিই এবং মানে 20,000 টাকা আমাকে খুশি হয়ে দেয়। এই 5,20,000 টাকা নিয়ে আইসা আমি তখন এই টাকাটা হায়দার ভাইয়ের হাতে তুলে দিচ্ছি, হায়দার ভাই আপনি যেমনি পারেন আমার বউরে বের করে দেন, আমার বউ যেখানে আছে। এবং উনি আমারে বললো যে ঠিক আছে সমস্যা নাই, আমি ম্যানেজ করে দিব। এবং এই টাকাটা আমি ইয়াসিন ভাইকে সাথে রেখেই দিছি। ইয়াসিন ভাইয়ের সহযোগিতায় প্রায় আপনার 1.5 মাস লাগছে চাঁদনিকে খুঁজে বের করতে। 1.5 মাস পরে এর থেকে ও বিভিন্ন জায়গায় বেচাবেচি হতে হতে একটা যৌনপল্লী থেকে, একটা দৌলদিয়া থেকে তখন ওকে আমরা আনি বা হায়দ্রাবাদ এনে দেয়। আমি ওকে বুকে জড়িয়ে ধরে, আমার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে আমি এই ব্যস্ত শহর, নোংরা শহর ছেড়ে আমি চলে যাচ্ছি আমার মাটির গ্রামে। আমার গ্রাম, আমার মাটি, আমার মায়ের কাছে, আমার রংপুরে। আমি সব কিছু ছেড়ে, পানের দোকান টোকান বিক্রি করে সব কিছু ছেড়ে আমার বউকে বুকে জড়িয়ে ধরে আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি রংপুরে। কিন্তু আমি খেয়াল করে দেখছি যে আমার বউটা বোবা হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে, কোনো দিকে তাকায় না। মানে কেমন জানি একটা মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, ওর দিকে তাকানো যায় না। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও বসলে বসে থাকে, খাইলে খায়, ঘুমাইলে ঘুমায়। মানে কেমন জানি ওর ভিতরে আর ও নাই, মনে হলো যেন ওর ভিতরের মাংস, হৃৎপিণ্ড, কলিজাগুলো সব বের করে ফেলেছে। বাড়িতে যাওয়ার পরে 1-1.5 মাস পর্যন্ত ও থাকে। 1-1.5 মাস পরে ও কেমন জানি কোনো কথা বলে না। আমার বড় ভাইয়ের বউ ওরে বারবার বলে, এই চাঁদনি এটা করো ওটা করো, ও কিছু করে না। এবং কিছু না করাতে একদিন আমি বাইরে গেছি কাজ করার জন্য। আমি তখন দিন চুক্তিতে কাজ করতাম, কাজ করে বাড়িতে আসছি, দুপুরবেলা এসে দেখেছি আমার বউরে আমার ভাবি মারতেছে, আমার বড় ভাইয়ের বউ মারতেছে। দেখে আমি তখন ভাবির ধাক্কা দিলাম যে ভাবি মারতেছেন কেন? খুব মারছে, কিন্তু ওর শরীরে রক্ত বের করে ফেলছে, এমনভাবে মারছে। আমি ভাবি ওরে মারেন কেন? বলে কোনো কথা শুনে না কেন? ওর কে কান নাই? ও কি কোনো কানে শোনে না? ও লপকা লপকা খাইতে পারে, কাজ করতে পারে না? আমি বললাম আমার বউ তো খায় না। আমি লোকমা ধর ওরে যতটুকু খাওয়াই দিই ততটুকু হতো, আর খায় না। সেদিন আজকে এত মাস পরে চাঁদনি হাউ মাউ করে কেঁদে উঠলো। আমার বউ যে কাঁদতে পারে আমি এটাই ভুলে গেছিলাম। আমার বউ সেদিন আমার সামনে কাঁদলো, ওর চোখের পানি দেখে আমি ওকে বুকে ঝরাইয়া ধরলাম, বললাম বউরে আমি এখান থেকেও চলে যাব, আবার আমি তোমার নিয়ে ঢাকায় যাব। আমারে বলে ঢাকায় নিয়ে আমারে বিক্রি করে দিবা আবার? না 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 না, আমি তোমারে ঢাকায় নিয়ে বিক্রি করব না, আমি তোমারে ঢাকায় নিয়ে একটা ছোট্ট সুখের সংসার বাঁধবো। ও বলে তোমার তো পা নাই। আমি বললাম ভিক্ষা করে তোমারে খাওয়াবো, তারপর এখানে তোমার রাখবো না। আমার ভাইয়ের বউ তোমার অপমান করো, তোমার গায়ে হাত তোলে। এই কথা বলে ওর কপালে চুমু দিয়ে আমি ওকে বুকে জড়িয়ে ধরে ঘুমাইলাম। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার বউটা আর আমার কাছে নাই। বের হয়ে ভাবিরে জিজ্ঞেস করলাম চাঁদনি কোথায়? ভাবি বলে আমি কেমনে জানি? আমার মা অসুস্থ, মারে গেলাম। মা বলে আমি তো জানি না। গ্রামে তখন দৌড়ে হাঁটতে শুরু করে, ও কোথায় চলে গেল? ওরে আমি আর কোথাও পাইলাম না। একটা পর্যায়ে আমি তখন আমার মেয়েটারে কোলে নিয়ে আমি তখন রংপুর শহরের অলিতে গলিতে, ওর বাড়িতে, ওর আত্মীয় স্বজনের বাড়িতে, প্রতিটা জায়গায় আমাকে খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাই নাই। একটা পর্যায়ে চাঁদনি 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 করতে করতে এক চাঁদের আলোতে মেয়েটাকে কোলে করে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। অচেনা অজানা রাস্তায় আমি তখন ওকে খুঁজে বেড়াচ্ছি, কখনো ঢাকায়, কখনো রংপুরে, কখনো চিটাগাংয়ে। আমি রাস্তায় আমার মেয়েটাকে নিয়ে ভিক্ষা করি, আর আমার বউ চাঁদনিকে আমি খুঁজি। আমি পঙ্গু মেয়েটাকে নিয়ে দাঁড়ায় থাকলে মানুষ আমাকে ভিক্ষা দেয়। আমি 3 দিন ভিক্ষা করি, আর একদিন বিভিন্ন জায়গায় চাঁদনির ছবি নিয়ে ঘুরে বেড়াই, চাঁদনিকে খুঁজে পাই কিনা। আমি জীবনে আরেকটা আবার চাঁদনিকে পেতে চাই, আর একটা আবার চাঁদনিকে বুকে জড়িয়ে ধরে আমি একটা শান্তির ঘুম দিতে চাই। আমি এই নিষ্ঠুর, নিরপরাধ, নিষ্ঠুর এই ধোঁকাবাজ প্রতারকের পৃথিবী থেকে আমি অন্তত চাঁদনিকে বুকে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে আল্লাহর কাছে চলে যেতে চাই। আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। আমি আমার চাঁদের পা ধরে চিৎকার করে বলতে চাই, আরেকটা আবার তুমি আমার বুকে জড়িয়ে ধরো, আরেকটা আবার আমার বুকে মাথা রেখে তুমি চিৎকার করে কাঁদো, আরেকটা আবার আমি তোমার চোখের পানি মুছে দিই, আরেকটা আবার তোমার কপালে জড়িয়ে ধরে, তোমার কপালে চুমু দিয়ে তোমাকে বুকে জড়িয়ে ধরে আরেকটা আবার আমি তোমাকে ভালোবাসি বলি, আরেকটা দিন আমি তোমার সাথে বেঁচে থাকি। কিন্তু জানি না আমার এই স্বপ্ন পূরণ হবে কিনা। আমি জানি না এত বড় পৃথিবীতে আমি চাঁদনিকে খুঁজে পাবো কিনা। 3 দিন ভিক্ষা করি, একদিন বউকে খুঁজি। আপন ভাই, আমি প্রতিদিন আপনার গল্প শুনি, আমার মেয়েটারে নিয়ে আমি প্রতিদিন আপনার গল্প শুনি। আমি এক শহরে থাকি না, এই মাসে এই শহরে, এরপরের মাসে ওই শহরে, বিভিন্ন শহরে ভিক্ষার পাশাপাশি আমি আমার বউকে খুঁজতে থাকি। আমার বউর ছবিটা আপনাকে দিলাম, যদি কোথাও আমার বউটাকে কেউ পায়, যেটা আমার এই নাম্বারে একটু ফোন করে আমাকে জানায়। আপন ভাই, আমার জন্য এই উপকারটা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ভালোবাসা বড় অদ্ভুত। যে যাকে ভালোবাসে সে তার জন্য যা করে তার মাঝে 95% হচ্ছে পাগলামি। যে ভালোবাসায় পাগলামি থাকবে না সে কি কোনো ভালোবাসা হলো? বুকের বাম পাশটায় খুব ব্যথা পেয়েছি গল্পটা পড়ে। জানি না আপনার কাছে কেমন লেগেছে, এবং আপনি অবশ্যই কমেন্টে লিখবেন। আর হাসিবুর রহমান বর্তমানে একজন ভিক্ষুক। আপনি শুনে অবাক হবেন যে উনি গত মাসও আমার কুমিল্লা শহরে ভিক্ষা করে গেছে, আমাকে বলল। এবং শুধুমাত্র একটা শহরে এসে উনি ওনার বউয়ের পাশাপাশি আমাকেও খুঁজেছে। অনেক লোককে নাকি আমার মতো লাগতো, তাদেরকে জিজ্ঞেস করতো, অনেককে আমার ছবিও দেখাইতো। এভাবে তো আসলে আমার ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব না, যার মাধ্যমে এক ভদ্রলোকের সহযোগিতা উনি আমাকে ইমেল করে তার জীবনের কথাগুলো জানায়। এবং ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি এখন নোয়াখালীতে আছে। তো ওনার বউয়ের ছবি দিয়েছে। এখন আসলে ছবি দিলে তার বউকে খুঁজে পাওয়া যাবে কিনা, আমার মন কেন জানি বলে যে তার বউ মনে হয় বেঁচে নাই। এত কষ্ট পাওয়ার পর একটা মানুষ বাঁচতে পারে না। তার বউ চাঁদনি যতগুলো ঢাল ধরেছে প্রত্যেকটা ঢাল থেকে মেয়েটা ছিটকে পড়ছে। মেয়েটাকে কেউ আসলে ভালোবাসেনি, শুধুমাত্র স্বার্থের জন্য ইউজ করে গেছে। চাঁদনিরও ভুল ছিল, সে আসলে ভুল বলবো না, এই পরিস্থিতির মধ্যে পড়লে একটা মেয়ে আসলে একে তো স্বামী পঙ্গু, তারপরে মেয়েটার এই অবস্থা, দুটো জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা হয়তো অন্যের কাছে বিক্রি করেছে, এবং সেই বিক্রি তার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। চাঁদনির মতো মেয়েগুলোর জীবনের কষ্টগুলো আল্লাহ ভুলিয়ে দেখ, এবং অভাব অনটনে থাকা মানুষগুলোকে আল্লাহ সহায়ত করুক। গতকালকের গল্প পড়ে আমার অনেক কষ্ট লেগেছে। আমাদের রাজশাহীর ভাই শাহিদ ভাই, প্রবাসী শাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে, এবং আপনারা শুনলে অত্যাধিক খুশি হবেন যে সিঙ্গাপুরের একজন ভাই, যিনি এর আগে উনি কখনোই ওনার নাম বলতে আমাকে বলে নাই, যে অলওয়েজ বলতো যে আপন ভাই আমার নামটা কখনো বললেন না, কারণ আমি দান করবো, আমার দানের বিষয়টা যাতে কেউ না জানে। তো শাহিদ ভাই কালকের গল্প শুনে শাহিদ ভাইয়ের গল্প কালকে সিঙ্গাপুরের বাড়িটা শুনে সাথে সাথে আমাকে ফোন দিয়েছে, এবং উনি প্রচুর কান্নাকাটি করেছে। আমি শাহিদ ভাইয়ের সাথে ওনাকে কন্ট্রাক্ট করে দিয়েছি, এবং উনি বাংলাদেশে এসে নিজের হাতে শাহিদ ভাইয়ের কিডনি অপারেশন করাবে। এবং অপারেশনের বিষয়ে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেও ওনার সাথে কথা হলো যে উনি কথা বলেছে ডক্টরের সাথে ঢাকাতে, এবং সেই অপারেশন উনি সম্পূর্ণ নিজে একাই করবে। তবে এই সিঙ্গাপুরের ভাইটা আমার দৃষ্টিতে দেখাই একটা মানুষ যে আমাকে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় অনেক সাহায্য সহযোগিতা করেছে আমার এতিমখানার জন্য, অনেক মানে এই পর্যন্ত আমার দৃষ্টিতে প্রায় 50 জনের মতো মানুষকে উনি সাহায্য করেছে, কিন্তু কোনো দিন আমাকে বলে না যে আপন ভাই শুধু আমার নামটা একটাবার বললেন। উনি বলতো আমার নামটা কখনোই বললেন না। এবং ওই মানুষটাও খুব কষ্ট পেয়েছে তার জীবনে। ওনার স্টোরিও আমি রেকর্ড করেছি, মানে ওনার স্টোরিও আমি একটা সময় প্রচার করেছি আমার এই অনুষ্ঠানেই। এই মানুষটা অনেক টাকার মালিক, বর্তমানে সিঙ্গাপুরের নাম করা কয়েকটা বাংলাদেশি ধনীর মধ্যে উনিও একজন। তার জীবনেও সে অনেক কষ্ট পেয়ে সিঙ্গাপুরে গিয়ে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু বিয়ে করে নেই, বয়স শেষ, বিয়ে করে নেই। এবং শুধু কাউকে যদি একটু সাহায্য করতে পারে, এই মানুষটা নিজের জীবনটাকে ধন্য মনে করে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ এরকম মানুষগুলোকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক। এদের কাছে দেখলে, মানে এই মানুষগুলোকে দেখলে নিজেকে মানুষ বলে দাবি করতে গর্ববোধ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়, এবং আজকের গল্প নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।